আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় ভাইয়ের সাথে আমাদের আজকের বায়োবস ওয়ান শট লেকচারের আজকের ফ্রি ক্লাসে, যেখানে ভাইয়া মানব দেহ জীবনের ধারাবাহিকতা এই লেকচারটি নিয়ে থাকবো। ওকে, সো সবাই একটু ফ্রেন্ডদেরকে নিয়ে আমরা চলে আসি। আমি তোমাদের সাথে এখানে হৃদয় ভাই আসি। এই ক্লাসটা আসলে আমি অনেক জায়গায় দেখেছি, কোনো প্ল্যাটফর্মই এটা নিয়ে ডিটেইল কোনো লেকচার দিতে পারে নাই। হ্যাঁ, ওকে। সো হৃদয় ভাইয়া তোমাদের সাথে এই চ্যাপ্টারের ওয়ান শটটা নিয়ে চলে আসছি, কারণ তোমাদের আমি জানি তোমাদের দেওয়া শুরু হয়ে গিয়েছে। ওকে, আমি একটু তোমরা কাইন্ডলি শেয়ার করে দাও। আমি বেশিক্ষণ আর নিব না, আমি শেয়ার করে জাস্ট, কারণ আমাদের অনেক স্টুডেন্টরা ওয়েট করতেছিল আমার এটার জন্য। এবং ওরা যদি দেখে যে ভাইয়া আপনি আমরা দেখতে পারলাম না গ্রুপগুলায়, তাহলে ওরা একটু কষ্ট পাবে। ওকে, আমি জাস্ট শেয়ারটা দিয়ে দিচ্ছি গ্রুপগুলায়, তারপরে আমরা চলে যাব আমাদের যত সুইফটলি সম্ভব আমরা কমপ্লিট করব। ওকে, ঠিক আছে, আমাদের সাথে চলে আসো। দাঁড়াও, কতজন আসছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, এই চ্যাপ্টার নিয়ে অনেক প্রবলেম আছে, সবাই বুঝে না কটটুক পড়বো, কিভাবে পড়বো, সিকিউতে কোন জায়গাগুলো থেকে আমাদের বেশি প্রশ্ন আসে। তবে এই যে এই চ্যাপ্টারে এমন জিনিস আছে যে আসলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানে কিছু বোর্ডে যদিও এবার বলেছে অভিন্ন প্রশ্ন হবে, তাই না? সব বোর্ডে সেম, সো আসলে রিস্কের প্যাটার্নটা কম। কিন্তু মাঝে মাঝে দেখা গেছে আগে, যখন আরও আগে মানে শর্ট সিলেবাসেরও আগে, মানে 2020 সালের আগে যখন এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতো, তখন কিন্তু দেখা গেছে যে মানে কিছু বোর্ডে যেমন থাকে না, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, একটু বিদঘুটে এক দুইটা প্রশ্ন দিছে। ওইগুলা বাদ, কারণ ওইগুলা পড়তে গেলে তোমার আসলে ওয়ান শট না, পুরো চ্যাপ্টারই পড়তে হবে। তবে যেগুলো একদম কমনলি আসছে, মাস্ট আসবে, এবং সামনে এই যে অভিন্ন তোমাদের একটা এইচএসসিতে প্রশ্ন হবে, সেখানেও আসার খুবই চান্স থাকে, ঠিক আছে? তাদের জন্য তারা মানে এই জায়গাটা আমার যে কন্টেন্ট সেটা ফলো করবা, সেখানে ডিটেলস আমি বুঝায় বুঝায় পড়াবো, যতটুকু পড়াবো ইনশাল্লাহ ততটুকু হবে। আর আমাদের ওয়ান শট একটা কোর্স আছে, তোমাদেরকে আমরা 1.5 মাসে একদম ডিটেলসে সব চ্যাপ্টার মানে সব একদম বোটানি জুওলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই আমরা কমপ্লিট করাবো, একদম ওয়ান শট লিমিটেড পড়াবো। তোমরা জাস্ট এটার প্যাটার্নটা বুঝো যে আমরা কি, এবং একটা রুটিনে তোমার 1-1.5 মাসে পুরো বায়োলজি কমপ্লিট হবে, টেনশন নাই। জাস্ট কিছু ক্লাস করবা, দেখবা শেষ, এমনভাবে আমাদের পড়াবো। সো এটা তোমরা বন্দি পাঠশালায় গিয়ে বায়োলজি ওয়ান শট করো, তাহলে পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো আসো আমরা শুরু করি এই চ্যাপ্টারের। আমি এখানে সব কিছু লিখে লিখে পড়াবো, সো তোমাদের কোনো ধরনের টেনশন নাই। আসো, পুরুষ প্রজনন তন্ত্রে হরমোনের ভূমিকা কি করে? হরমোন, হ্যাঁ, পুরুষ প্রজনন তন্ত্রে হরমোনের ভূমিকাটা কি, আমাদের দেহে হরমোন কিভাবে আমাদের সাহায্য করে। তো এইটার জন্য আমি একটা ফ্লো চার্ট শিখাবো, সহজ করে শিখবা, ইজিলি ডান। দেখো, প্রথমত আমাদের দেহে একটা অঙ্গ থাকে হাইপোথ্যালামাস। কি নাম ওর? দেখো, হাইপোথ্যালামাস। এটা আমাদের মস্তিষ্কের দিকে থাকে, হাইপোথ্যালামাস নামের একটা অঙ্গ। আচ্ছা, এই হাইপোথ্যালামাস অঙ্গ থেকে একটা হরমোন বের হয়।
হরমোনটার নাম কি? এই হরমোনটাকে বলা হয় গোনাডোট্রপিন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। কি বলে এটাকে? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। হ্যাঁ, গোনাডো মানে কি? জননাঙ্গ। আচ্ছা, তাহলে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, রিলিজিং হরমোন, ঠিক আছে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। আচ্ছা, এই যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এইটা কি করে? এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ও চলে যায় পিটুইটারি গ্রন্থিতে। এই হাইপোথ্যালামাসের নিচে, মনে করো এইটা ভাইয়া তোমার হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাসের নিচে দিয়ে, এই হাইপোথ্যালামাসের নিচে দিয়ে একটা পিটুইটারি গ্রন্থি আছে। হাইপোথ্যালামাসের নিচে দিয়ে কি আছে? একটা পিটুইটারি গ্রন্থি আছে। এই পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত করবে কে? এই গোনাডোট্রপিন হরমোন। তাহলে ও কি করবে? পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত করবে। হ্যাঁ, দেখো পিটুইটারি গ্রন্থিকে কি করবে? সে পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত করে দিবে। ওকে, উদ্দীপ্ত করলো। এখন পিটুইটারি গ্রন্থি কি করবে? ও তো বসে থাকবে না, ও একটা হরমোন বের করবে। ও কি করবে? ও হরমোন বের করবে। ও কাকে কাকে বের করবে? হ্যাঁ, ও কাকে কাকে বের করবে? পুরুষদের ক্ষেত্রে। আচ্ছা, আসো, ও বের করাবে এইদিকে, দেখো এদিক থেকে ও দুইটা হরমোন, পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত করে ও দুইটা হরমোন বের করাবে। একদিকে বের হবে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, স্টিমুলেটিং হরমোন, এগুলোর নাম ইংলিশে, তাই ইংলিশেই লিখতেছি, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন। অন্যদিকে লুটিনাইজিং হরমোন, লুটিনাইজিং হরমোন, ঠিক আছে, দুইটা হরমোন বের করবে। এখান থেকে ও কয়টা হরমোন বের করবে ভাইয়া? ও দুইটা হরমোন বের করবে, ঠিক আছে, ও কয়টা হরমোন বের করবে? দুইটা হরমোন ও বের করবে। আচ্ছা, তো এখন দেখো, এই যে ও দুইটা হরমোন বের করলো, এর মধ্যে এই ফলিকল স্টিমুলেটিং হরমোন ও কি করবে? ও শুক্রাণু তৈরি করতে সাহায্য করবে। এই ফলিকল স্টিমুলেটিং গিয়ে তোমার শুক্রাশয়ে শুক্রাণু তৈরি করতে সাহায্য করে, শুক্রাণু তৈরিতে সহায়তা করে, শুক্রাণু তৈরিতে কি করে? সহায়তা করে। আর অন্যদিকে লুটিনাইজিং হরমোন ও কি করবে? ও গিয়ে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করাবে, টেস্টোস্টেরন ক্ষরণ করাবে। ও কি করবে বলতো? ও টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করাবে। আচ্ছা, এই যে টেস্টোস্টেরন হরমোন সে ক্ষরণ করাবে, এই টেস্টোস্টেরন কি করে জানো? টেস্টোস্টেরনকে কি করবে? ও তোমার ছেলেদের, পুরুষদের যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাহলে পুরুষের কি করলো? যৌন যে বৈশিষ্ট্য, হ্যাঁ, যৌন বৈশিষ্ট্য সেটা নিয়ন্ত্রণ করে কে? ও। যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ, যৌন বৈশিষ্ট্য কি করবে? সে নিয়ন্ত্রণ করবে। ওকে, সে কি করবে? আলটিমেটলি যৌন বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করবে, সেটা প্রকাশ করাবে। এই যে ছেলেদের কি হয়? গোফ হয়, দাড়ি হয়, তাই না? এই যে কণ্ঠস্বর মোটা হয়, বিভিন্ন জায়গায় চুল ওঠে, এই যে বৈশিষ্ট্যগুলা, যৌন বৈশিষ্ট্যগুলা প্রকাশ পায় কে করে? এই টেস্টোস্টেরন হরমোন করায়। টেস্টোস্টেরন হরমোন তাকে করাতে সাহায্য করে। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমার ওর পুরুষ প্রজননতন্ত্রে হরমোনের ভূমিকা। ওকে, পুরুষ প্রজননতন্ত্রে হরমোন কি কাজ করে? তোমাকে আসলে তুমি এইটাই বলবা, এইটাই দেখাবা, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা এইটা বুঝে গেলাম। এইটা কারো কোনো প্রবলেম আছে? কোন হরমোন কিভাবে কি করলো? ফলিকল স্টিমুলেটিং হরমোন শুক্রাণু তৈরি করলো, আর এইদিকে লুটিনাইজিং হরমোন গিয়ে ও শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন বের করায়, ওই টেস্টোস্টেরন গিয়ে তোমার যৌন বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে। হ্যাঁ, পুরুষ দেহের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে না, সেগুলো প্রকাশ করে। এবার আসি আমরা নারী দেহে কি ঘটে। আসো, নারী দেহে নারী প্রজননতন্ত্রে হরমোনের ভূমিকা। এইখানে হরমোন কি করে? তো আবারও মোটামুটি একটা সেম প্যাটার্নে তুমি খেয়াল করো, হাইপোথ্যালামাস, ওই যে মস্তিষ্কের হাইপোথ্যালামাস, সে কি করবে? সে এইখান থেকে একটা হরমোন ক্ষরণ করাবে। হাইপোথ্যালামাস কি করাবে? এইখান থেকে একটা হরমোন ক্ষরণ করাবে, যার নাম
গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন ট্রপিন রিলিজিং হরমোন, ঠিক আছে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। ওকে, এই হরমোনটা কাকে উদ্দীপ্ত করবে? ও গিয়ে পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করবে। দেখো এই হরমোনটা কাকে যাচ্ছে? ওই যে হাইপোথ্যালামাসের নিচে একটা ছোট্ট গ্রন্থি থাকে পিটুইটারি, এই পিটুইটারিকে সে উদ্দীপ্ত করবে, পিটুইটারি গ্রন্থি উদ্দীপ্ত করবে, পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত করবে, ঠিক আছে। এই যে পিটুইটারি গ্রন্থিকে সে উদ্দীপ্ত করবে, এটা কি? এই পিটুইটারি গ্রন্থি উদ্দীপিত হলে, পিটুইটারি গ্রন্থি উদ্দীপিত হলে কি ঘটবে? এখান থেকে বের হবে তোমার দুইটা হরমোন, দেখো, ওকে, দেখো এখান থেকে ওরা কোথায় যাবে? এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটাও এখান থেকে বের হবে। আচ্ছা, আর অন্যদিকে এইদিকে কি আছে? লুটিনাইজিং হরমোন, ওই যে সেম, দেখো লুটিনাইজিং হরমোন, ঠিক আছে, লুটিনাইজিং হরমোন। ওকে, এই দুইটা বের হলো। এখন এই ফলিকল স্টিমুলেটিং হরমোন মানে কি? ফলিকলকে উদ্দীপিত করবে, তার মানে ও এখানে ফলিকল, ডিম্বাশয়ের যে ফলিকল, এই ফলিকলটাকে সে উদ্দীপিত করবে যেন ওইখান থেকে ডিম্বাণু তৈরি হয়। তো ফলিকল স্টিমুলেটিং হরমোন সে ডিম্বাণু তৈরি করতে এখানে কাজ করবে, ডিম্বাণু তৈরি করাতে সে ভূমিকা রাখবে, ঠিক আছে, ডিম্বাণু তৈরি করতে সে কি করবে? ভূমিকা রাখবে। ওকে, সে ডিম্বাণু তৈরি করতেছে। অন্যদিকে লুটিনাইজিং হরমোন সে কি করবে? এই ডিম্বাণুটাকে বের করতে সহায়তা করবে। লুটিনাইজিং হরমোন কি করবে? এই যে এখান থেকে ডিম্বাণুকে বের করতে, অর্থাৎ এটাকে আমরা বলি ডিম্বপাত, ডিম্বপাতে সে সহায়তা করবে। মানে লুটিনাইজিং, মনে রাখবা, লুটে আনবে। কাকে লুটে আনবে? সে ডিম্বাণুটাকে বের করে আনবে, ডিম্বাশয়ের ভিতর থেকে ডিম্বাণুটা বের হয়ে আসবে, সো ডিম্বপাতে সাহায্য করবে। ওকে, এইটা হচ্ছে লুটিনাইজিং হরমোনের কাজ। এই জিনিসগুলা হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্রে করে। আবার স্ত্রী প্রজনন তন্ত্রে একই সাথে তোমার ওদিকে তার কি হয়? ডিম্বাশয় থেকে এস্ট্রোজেন, প্রজেস্টেরন বের হয়। এরা আবার কি করে? তার বয়সন্ধি যে বৈশিষ্ট্য, একটা নারীর কি হয়? বিভিন্ন বয়সন্ধি বৈশিষ্ট্য হয় না? তার স্তন গ্রন্থি বড় হয়, তার রজচক্র শুরু হয়। এই যে তার বয়সন্ধিকালের যে পরিবর্তনগুলা কেন কে করায়? এস্ট্রোজেন, প্রজেস্টেরন হরমোন করায়, ঠিক আছে। এই দুইটা হরমোন তার এই পরিবর্তনগুলো করিয়ে থাকে। তাহলে আমরা এই যে দেখো এখানে নারী প্রজননতন্ত্রের হরমোনের ভূমিকা, আমরা এইটুকু পয়েন্ট লিখলে, মানে এই জিনিসটুকু তুমি বুঝে লিখতে পারলে তোমার আর কোন তোমার আর কোনো টেনশন নেই। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে সিকিউ আসে কিনা? ইয়েস, আসে। আমি এখন দেখো গত 5 বছর ধরে, মানে শর্ট সিলেবাস 2020 থেকে 2025 ব্যাচ, এই 6টা ব্যাচ কখনোই এই চ্যাপ্টারগুলোর উপরে কখনোই তাদের সৃজনশীল আসে না, মানে তাদের শর্ট সিলেবাস এগুলো ছিল না। এর আগে ছিল, আমরা দিয়েছি 17 সালে, 18 সাল, 19 সাল পর্যন্ত ছিল এগুলা। সো তখন স্টুডেন্টরা ওইভাবেই পড়ছে, যেগুলো কমন, মানে যেগুলা থেকে প্রশ্ন আসছে বারবার, সেই আলোকেই পড়াচ্ছে। সো তোমাদের জন্য আসলে এগুলা আসবে এবং এগুলা থেকে আসবে, এগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বড় চ্যাপ্টার। এই যে মানব জীবনের ধারাবাহিকতা, তারপরে হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ, এগুলো থেকে প্রশ্ন থাকেই। সো যেহেতু থাকবে, সো স্কিপ করার সুযোগ নাই। তুমি কমন কয়েকটা জিনিস পড়ে যাও, দেখবা ইজি লাগবে, অ্যাটলিস্ট ভালোভাবে মোটামুটি লিখে আসতে পারবা। হ্যাঁ, কিছু একটা এবং এইগুলো লিখলে তো খুব ভালো, মানে তুমি তো একদম এনাফ, মানে তুমি তো আর কিছু বাকি রাখো নাই, তুমি যদি এই প্যাটার্নে একটু সুন্দর করে লিখে আসতে পারো। ওকে, এবার আসো শুক্রাণু তৈরির প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? শুক্রাণু তৈরির প্রক্রিয়া। এটা অনেক আসে, সো আমরা এই জায়গাটা থেকে একটু দেখব শুক্রাণু কিভাবে তৈরি হয়। এটা কিন্তু তোমাদের ইয়েতে অনেক আসে। শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে আমরা ইংরেজিতে কি বলি বলতো? স্পারমাটোজেনেসিস, 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 ঠিক আছে। শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় স্পারমাটোজেনেসিস। জেনেসিস মানে কি? তৈরি হওয়া। স্পারমাটো মানে শুক্রাণু, এটা তৈরি হওয়া, স্পারমাটোজেনেসিস, স্পারমাটোজেনেসিস। আচ্ছা, তো এই যে দেখো স্পারমাটোজেনেসিসে আমরা কি বলতেছি?
সরি, এখানে প্রথমত কি থাকে, স্পার্মাটোগোনিয়া তৈরি হয়। এখন তুমি বলতে পারো স্পার্মাটোগোনিয়া কিভাবে তৈরি হলো, কোথা থেকে তৈরি হলো, তাই না? আচ্ছা, একটু ডিপ থেকে আসে। দেখো, প্রথমত শুক্রাশয়, মানে ছেলেদের তো শুক্রাশয় থাকে যেখানে শুক্রাণু তৈরি হয়, শুক্রাশয়ের কিছু নালিকা থাকে। মনে করো এটা একটা শুক্রাশয়, হ্যাঁ, এরকম শুক্রাশয়, এখানে এরকম নালিকা থাকে। এই নালিকাগুলোকে বলা হয় সেমিনিফেরাস নালিকা। কি বলা হয়? সেমিনিফেরাস নালিকা। এই নালিকাগুলোর ভিতরেই শুক্রাণু তৈরি হয়, ঠিক আছে, এই নালিকার ভিতরে। তো এখানে কি হবে, এই যে নালিকার ভিতরে দেখো এরকম জনন মাতৃকোষ থাকে। কি থাকে? জনন মাতৃকোষ, ঠিক আছে। এই জনন মাতৃকোষটা বিভাজিত হয়ে, মাইটোসিস বিভাজিত হয়ে সে কি তৈরি করবে বলো তো? সে তৈরি করবে স্পার্মাটোগোনিয়া। স্পার্মাটোগোনিয়া, ঠিক আছে। সে কি তৈরি করলো? স্পার্মাটোগোনিয়া। আচ্ছা, ফাইন। এখন তুমি বলো তো এখানে কি হয়েছে? এখানে তো মাইটোসিস বিভাজন হয়েছে। এখানে কোন বিভাজন হয়েছে ভাইয়া? মাইটোসিস বিভাজন। তাহলে এই জায়গায় এটা কি? ডিপ্লয়েডই, মানে এটাও ডিপ্লয়েড, এটাও ডিপ্লয়েড, তাই না? এটাও ডিপ্লয়েড। স্পার্মাটোগোনিয়া হইলো, মানে সংখ্যা বাড়াইলো। এই জনন মাতৃকোষ বিভাজিত হয়ে অসংখ্য স্পার্মাটোগোনিয়া তৈরি করতে থাকে। স্পার্মাটোগোনিয়া তৈরি হচ্ছে, ফাইন। এখন এই স্পার্মাটোগোনিয়া থেকে তারপরে কি ঘটে দেখো, এই স্পার্মাটোগোনিয়া আস্তে আস্তে ও একটু বড় হয়, ওর ভিতরে সাইটোপ্লাজম জমা হয়, পুষ্টি গ্রহণ করে, একটু আকারে বড় হয়, তাই না? একটু আকারে সাইজে বড় হবে, বড় হয়ে সে তৈরি করে প্রাইমারি স্পার্মাটোসাইট। সে কি তৈরি করে? প্রাইমারি স্পার্মাটোসাইট। স্পার্মাটোসাইট, ঠিক আছে। এটাকে কি বলে? প্রাইমারি স্পার্মাটোসাইট হইল। এখন এইখানে কি কোনো মায়োসিস হয়েছে বা কিছু হয়েছে? এখানে নর্মাল 2n2nই আছে। জাস্ট স্পার্মাটোগোনিয়াটা যখন একটু বড় হবে, একটু হৃষ্টপুষ্ট হবে, তখন এটাকে বলে প্রাইমারি স্পার্মাটোসাইট। আচ্ছা, এই প্রাইমারি স্পার্মাটোসাইটও কি ডিপ্লয়েড? ডিপ্লয়েড। আচ্ছা, গেল। এখন এই যে প্রাইমারি স্পার্মাটোসাইট এবার কি হবে? আস্তে আস্তে সে এবার মায়োসিস বিভাজন করবে। এই প্রাইমারি স্পার্মাটোসাইট কিসে পরিণত হবে বলো? ও সেকেন্ডারি স্পার্মাটোসাইট। ও কিসে পরিণত হবে? সেকেন্ডারি স্পার্মাটোসাইট, ঠিক আছে। সেকেন্ডারি স্পার্মাটোসাইট হবে, সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এখন এই যে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এই ধাপেই কি ঘটে? মায়োসিস ঘটে। এই ধাপে কি ঘটবে? মায়োসিস বিভাজন ঘটবে। এই মায়োসিস বিভাজনের ফলে প্রাইমারি স্পার্মাটোসাইট সেকেন্ডারি স্পার্মাটোসাইটে পরিণত হবে। তাহলে এখন দেখো তো এখানে কি হয়ে গেল? হ্যাপ্লয়েড। এখানে কি হয়ে গেল? হ্যাপ্লয়েড হয়ে গেল। তাহলে প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট হয়ে গেল হ্যাপ্লয়েড। কোনটা হয়ে গেল? হ্যাপ্লয়েড। ওকে, সেকেন্ডারি স্পার্মাটোসাইট এবার কি হবে? ও তো হ্যাপ্লয়েড হয়ে গেছে, এবার সেকেন্ডারি স্পার্মাটোসাইট ধীরে ধীরে স্পার্মাটিড হবে। স্পার্মাটিড, স্পার্মাটিড। এবং এই স্পার্মাটিড এরপরে কি হয়? আরেকটু পরিণত হয়, ওর এখানে লেজ হয়, লেজ তৈরি হয়। সো সব মিলায় ফাইনালি সে একটা স্পার্ম তৈরি করলো। এখন স্পার্ম কি একটা হইলো? না ভাইয়া, আমরা জানি একটা মায়োসিস বিভাজনে কয়টা কোষ তৈরি হয়? 4টা। একটা মায়োসিস বিভাজনে কয়টা কোষ তৈরি হয়? 4টা। তাহলে এই স্পার্ম কয়টা হবে ভাইয়া? 4টা। স্পার্মটা কেমন? স্পার্মটা ভাইয়া হ্যাপ্লয়েড। স্পার্মাটিড কেমন? হ্যাপ্লয়েড, রাইট? এই যে দেখো, সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে বাকি সবগুলাই কি? হ্যাপ্লয়েড। এখান থেকে সবাই হ্যাপ্লয়েড, দেখছো? আচ্ছা, গেল। তাহলে এইটা হচ্ছে টোটাল প্রক্রিয়া, শুক্রাণু তৈরির প্রক্রিয়া। এখন এই জায়গায় দেখো, এখানে একটু জানার জিনিস আছে কিছু। এই যে জনন মাতৃকোষ থেকে যে স্পার্মাটোগোনিয়া হইল, হ্যাঁ, এই যে এই ধাপটাকে, এতটুকু অংশকে কি বলা হয়? এটাকে বলা হয় সংখ্যা বৃদ্ধি ধাপ। সংখ্যা বৃদ্ধি ধাপ, ঠিক আছে। কেন সংখ্যা বৃদ্ধি? কারণ ভাই এখানেই তো কি হয়েছে, এই জনন মাতৃকোষটা বিভাজিত হয়ে, মাইটোসিস বিভাজিত হয়ে সে স্পার্মাটোগোনিয়া তৈরি করছে অনেকগুলা। তাহলে এটা কি সংখ্যা বৃদ্ধি ধাপ। আচ্ছা,
এইবার স্পার্মাটোগোনিয়া কি হয়েছে, একটু মোটা তাজা হয়েছে, মোটা সোটা হয়ে বড় হয়েছে, বড় হয়ে প্রাইমারি স্পার্মাটোসাইট হয়েছে। তাহলে এই ধাপটাকে কি বলবা? এই ধাপটাকে বলা হয় পরিবর্ধন পর্যায়। পরিবর্ধন পর্যায় কি বলে এটাকে? পরিবর্ধন পর্যায়, ঠিক আছে, পরিবর্ধন। আচ্ছা, এরপরে এইখান থেকে দেখো এতটুকু, এইটাকে কি বলে? এইটাকে বলে হচ্ছে তোমার, একটা তো গেল পরিবর্ধন, সংখ্যা বৃদ্ধি, পরিবর্ধন। এরপরেরটাকে বলা হয় পূর্ণতা প্রাপ্তি। মানে এই যে এখান থেকেই পূর্ণতা প্রাপ্তি, যে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে মায়োসিস বিভাজন হয়ে হয়ে সেকেন্ডারি, তারপরে স্পার্মাটিড, স্পার্ম হয়ে গেল, এগুলো এগুলো হয়ে গেল, ঠিক আছে, এই জিনিসটা। তাহলে এটাকে বলে কি? পূর্ণতা প্রাপ্তি। পূর্ণতা প্রাপ্তি, পূর্ণতা প্রাপ্তি ধাপ। তাহলে আমাদের কয়টা ধাপ গেল? 3টা ধাপ গেল। আমরা সংখ্যা বৃদ্ধি, পরিবর্ধন, পূর্ণতা প্রাপ্তি, মানে এই পুরো প্রক্রিয়াটাকে আমরা 3টা ধাপে আমরা ভাগ করলাম আর কি। যে পূর্ণতা প্রাপ্তি মানে কি? যে এই যে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে ফাইনালি আমরা কি পেলাম? স্পার্ম পেলাম। তো এই পুরো জিনিসটাকেই আমরা বলে থাকি স্পার্মাটোজেনেসিস। কি বলা হয়? স্পার্মাটোজেনেসিস। তাহলে জেনেসিস মানে কি? তৈরি হওয়া। স্পার্ম মানে শুক্রাণু, শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে আমরা বলি স্পার্মাটোজেনেসিস। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এটা কিন্তু আসবে এবং অনেক আসতে আমি দেখছি, পরীক্ষার সামনেও তোমাদের আসবে। সো এই জিনিসটা ভালো করে শিখে নিবা, ভালো করে শিখে নিবা। আচ্ছা, এবার আসো, শুক্রাণুর তৈরির প্রক্রিয়া তো পড়লা, এখন শুক্রাণুর গঠন না পড়লে হবে? হ্যাঁ, শুক্রাণু গঠনটা শিখতে হবে না? শুক্রাণু গঠনটাও আমাদেরকে জানতে হবে, রাইট? ওকে ওকে, সো আমরা শুক্রাণুর গঠনটা একটু দেখি। আসো, শুক্রাণু গঠন প্রচুর সিকিউতে আসে ভাইয়া, এটা প্রচুর সিকিউতে আসবে। হ্যাঁ, এটা প্রচুর সিকিউতে আসে। আচ্ছা, এখানে দেখো, ওকে। আচ্ছা, আমরা এভাবে একটু দেখায় রাখি, তোমরা এরপরে যে যেভাবে সুন্দর করে আইকো, সমস্যা নেই। আচ্ছা দেখো, এখানে একটা জিনিস দিব, ঠিক আছে, এখানে একটা জিনিস দিলাম। এটা কি? দেখো, সবই দিচ্ছি। এরপরে এই দিক দিয়ে মাথার সামনে এখানে একটা জিনিস দিতে হবে আমাদের। এটা গেল। এই জায়গাটা, এটা রাখো। ওকে, এই জায়গাটুকু একটু দেখো, ঠিক আছে, আমরা একটু খেয়াল করি এই জায়গাটাকে। দেখো, এখানে তোমরা আরো একটু লেজটারে পেঁচায় দিতে পারো, সমস্যা নাই, আমি বেসিক স্ট্রাকচার দেখাই দিচ্ছি। দ্যাটস এনাফ। হ্যাঁ, দ্যাটস এনাফ, আর কিছু করা লাগবে না। দেখো দেখো, প্রথমত আমি একটা শুক্রাণুকে প্রধান 4টা ভাগে ভাগ করি। আমরা প্রধান কয়টা ভাগে ভাগ করি? 4টা ভাগে ভাগ করি। এই যে এর এতটুকু হচ্ছে তার মস্তক, এটাকে কি বলি আমরা? তার মস্তক। আচ্ছা ফাইন। তারপরে এতটুকুকে বলা হয় গ্রীবা, এটাকে কি বলে? গ্রীবা। এরপরে এতটুকুকে বলা হয় মধ্যখণ্ড। কি বলা হয় বলো তো? মধ্যখণ্ড, ঠিক আছে। আর এরপরের এই অংশটাকে বলা হয় লেজ। এই অংশটাকে কি বলা হয়? লেজ বলা হয়, ঠিক আছে। তাহলে মস্তক, গ্রীবা, মধ্যখণ্ড আর কি? লেজ। মস্তক, গ্রীবা, মধ্যখণ্ড, লেজ, এই 4টা অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট? আচ্ছা, এখন আসো তারপরে মেইন জায়গায়।
এখন আসো এই মস্তকের মধ্যে এই যে সামনে একদম এই অংশটা হলুদ এই জিনিসটাকে, এইটাকে বলা হয় অ্যাক্রোজোম। কি বলি এটাকে বলো তো? অ্যাক্রোজোম। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? অ্যাক্রোজোম। আচ্ছা, এই জিনিসটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা কি বলো তো? এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস শুক্রাণু। ওকে, এই যে গ্রীবা, গ্রীবায় এই জিনিসটা কি থাকে? এটা হচ্ছে ভাইয়া সেন্ট্রিওল। এই যে শুক্রাণুতে এরকম দুইটা সেন্ট্রিওল থাকে এই মাঝের জায়গাটায়, এটা বুঝাই দিবা, এটা হচ্ছে সেন্ট্রিওল থাকে এইখানে। হ্যাঁ, সেন্ট্রিওল এই জায়গাটায় থাকে। আচ্ছা, এরপরে আসো এইখানে মধ্যখণ্ড। এই মধ্যখণ্ডের কি থাকে? এই জায়গায় থাকে মতে মধ্যখণ্ড, মতে মাইটোকন্ড্রিয়া। এখানে কি থাকবে বলো তো? মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, আচ্ছা ফাইন। মাইটোকন্ড্রিয়া এই জায়গাটা, মধ্যখণ্ডে মাইটোকন্ড্রিয়া থাকবে, কারণ মাইটোকন্ড্রিয়া কি করবে? শক্তি যোগান দিবে। মানে শক্তি পেলেই তো শুক্রাণু কি করবে? চলাচল করতে পারবে। শুক্রাণুর চলাচলের জন্য শক্তি লাগবে, এই শক্তিটা দেয় মাইটোকন্ড্রিয়া। আর লাস্টের এই পার্ট তো লেজ, এটা তো তোমরা জানো, লেজ দিয়ে সে চলাচল করে, মানে সাতরায় সাতরায় লেজটা দিয়েই তো সে এইভাবে করে সামনের দিকে আগায় যায়। আর এইখানেই অ্যাক্রোজোমটা কি করে জানো? এটা পরবর্তীতে পাবা। এই অ্যাক্রোজোম এই অংশটা থেকে এনজাইম বের হয়, যেই এনজাইম ডিম্বাণুকে নিষিক্ত করে, ডিম্বাণুর পর্দাকে নষ্ট করে সেখানে প্রবেশ করতে পারে। মানে ডিম্বাণুর ভিতরে ঢোকার জন্য এই অ্যাক্রোজোম ভূমিকা রাখে। ওকে, ক্লিয়ার? তাহলে এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি ভাইয়ারা? হ্যাঁ, দেখছো? আচ্ছা, তাহলে আমরা আমরা এতটুকু কি ক্লিয়ার সবাই? ওকে, আর তোমরা যারা ওয়ান শট নিয়ে মানে প্যারা খাচ্ছ, ওয়ান শটে আমাদের ওয়ান শট কোর্স আছে, আর একই সাথে হচ্ছে যারা পরবর্তীতে মেডিকেলে পড়তে চাও, আমাদের টার্গেট ডিএমসি 6.0 আছে। এটা তোমরা এখনও ভর্তি হতে পারো, পরেও ভর্তি হতে পারবা, সাথে আবার 5টা বই আছে যারা মেডিকেলের জন্য, তাদের জন্য আর কি ওটা বলে রাখলাম। ওকে, সো দিস ইজ দ্য থিং, টোটাল শুক্রাণুর গঠন। ঠিক আছে, শুক্রাণুর গঠনের টোটাল পার্ট। এখন আমরা যাই, চলো এই যে ডিম্বাণু তৈরির প্রক্রিয়া, মানে উওজেনেসিস। এখন আমরা যাব কোথায়? উওজেনেসিস এই জায়গাটাতে আমরা যাব। ঠিক আছে, এখন আমরা যাব কোথায়? উওজেনেসিস, ডিম্বাণু তৈরির প্রক্রিয়া। এটাকে কি বলে? এটাকে বলা হয় উওজেনেসিস। উও মানে ওভাম, ওভাম মানে ডিম্বাণু, জেনেসিস মানে কি? তৈরি হওয়া, উওজেনেসিস। আচ্ছা, তাহলে ডিম্বাণু তৈরির প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা একটু দেখি কি কি আসে। তো এখানেও ওই ব্যাপারগুলো এরকমই সেম। দেখো, প্রথমে একটা জনন মাতৃকোষ থাকে। হ্যাঁ, জনন মাতৃকোষ। এই জনন মাতৃকোষ কোথায়? এগুলা ডিম্বাশয়ের ভিতরে। কোথায়? এই ডিম্বাণু তৈরি হয় কোথায়? ডিম্বাশয়ের ভিতরে। আচ্ছা, তো জনন মাতৃকোষ এইটা কি হবে? এই জনন মাতৃকোষটা একটু মাইটোসিস বিভাজন হয়ে সে তৈরি করবে উওগোনিয়া। সে কি তৈরি করবে? উওগোনিয়া। ঠিক আছে, সে কি তৈরি করবে? উওগোনিয়া। আচ্ছা, এই উওগোনিয়া থেকে তারপরে কি হবে বলো তো? প্রাইমারি উওসাইট। উওগোনিয়া থেকে কি হবে? প্রাইমারি উওসাইট। ঠিক আছে, আচ্ছা এখন তুমি দেখো সিম্পল, ওই আগের মতো আমরা স্পার্মাটোগোনিয়া, তারপরে দেখলাম প্রাইমারি স্পার্মাটোসাইট হয়েছে, এগুলা। তো উওগোনিয়া থেকে আবার মাইটোসিস, মানে উওগোনিয়া একটু বড় সড়ো হবে, একটু মোটা সোটা হবে, হয়ে ও প্রাইমারি উওসাইট হইল। এখন কি দেখো, এরা সবাই কিন্তু কি ডিপ্লয়েড, সবাই কি ডিপ্লয়েড, তাই না? আচ্ছা ফাইন। এখন প্রাইমারি উওসাইট থেকে যখন এবার সেকেন্ডারি উওসাইট হতে যাবে, খেয়াল করো, এবার হবে মায়োসিস। তাহলে এখানে কি হবে? প্রাইমারি উওসাইটটা দুইটা বিভাজন হয়ে সে সেকেন্ডারি উওসাইট, একদিকে সেকেন্ডারি উওসাইট, অন্যদিকে আরেকটা কি তৈরি করবে? পোলার বডি। আচ্ছা, এখন তুমি দেখো, এই যে প্রাইমারি উওসাইট, এটা তো 2n ছিল, ডিপ্লয়েড। এখন এখানে কি হয়েছে? মায়োসিস বিভাজন হয়েছে। সো মায়োসিস বিভাজন হলে ওরা কি হবে? হ্যাপ্লয়েড হয়ে যাবে। ভেরি সিম্পল, ইয়েস, ওরা হ্যাপ্লয়েড হবে। এটাও হ্যাপ্লয়েড। ওকে, এরা হ্যাপ্লয়েড হবে, সেকেন্ডারি উওসাইট হলো। এখন এই সেকেন্ডারি উওসাইট
কি ঘটবে দেখো, এই সেকেন্ডারি উওসাইট থেকে তারপরে সেকেন্ডারি উওসাইটটা ওভামে পরিণত হবে, ওভাম। ঠিক আছে, এটা কিসে পরিণত হবে? ওভাম। সেকেন্ডারি উওসাইট এরপরে কিসে পরিণত হবে? ওভাম। ঠিক আছে, আচ্ছা না সরি, উওটিড, আগে ইউ না, আগে উওটিড হবে, উওটিড। আর এই উওটিড থেকে ফাইনালি ওভাম বা ডিম্বাণু হবে। ঠিক আছে, ওভাম বা বাংলায় আমরা এটাকে বলি ডিম্বাণু। ওকে, দ্যাটস দ্য থিং। ঠিক আছে, তাহলে সেকেন্ডারি উওসাইট থেকে উওটিড, উওটিড থেকে ওভাম অথবা ডিম্বাণু, ওভাম অথবা এটাকে কি বলতেছি আমরা? ডিম্বাণু। ওকে, ঠিক আছে, দেখো তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের টোটাল ব্যাপার। এখন এই সেকেন্ডারি ওসাইট পরবর্তীতে উওটিড হইলো, এবং এখান থেকে শুধু উওটিডের পাশাপাশি আরেকটা কি হয়েছে, এই সেকেন্ডারি ওসাইটটা ও আবার দুইটা ওইদিকে পোলার বডি তৈরি করছে, ওইদিকে আবার কি হয়েছে? পোলার বডি তৈরি হবে। তাহলে দিন শেষে এই সেকেন্ডারি ওসাইট যখন একটা উওটিড হবে, বাকিগুলা তোমার কি হয়েছে? পোলার বডি। সো দিন শেষে টোটাল পোলার বডি এখানে দাঁড়ায় তিনটা। পোলার বডি কয়টা হয়েছে? টোটাল পোলার বডি হয়ে গেছে তিনটা। আর একটা ডিম্বাণু কয়টা হয়েছে? একটা। ডিম্বাণু কয়টা হয়েছে? একটি ডিম্বাণু। ডিম্বাণু কয়টা? একটা। এটা মাথায় রাখতে হবে। শুক্রাণু কিন্তু চারটা হয়। শুক্রাণু কয়টা হয়? চারটা হয়। কিন্তু ডিম্বাণু কয়টা হবে? ডিম্বাণু হবে একটা। ডিম্বাণু হবে কয়টা? একটা। ওকে, সো দিস ইজ দ্য টোটাল থিং, দিস ইজ দ্য টোটাল থিং। তো এই যে জনন মাতৃকোষ থেকে উওগনিয়া, এই ধাপটাকে আমরা কি বলি? এই ধাপটাকে আমরা বলি তোমার হচ্ছে, আমরা ওই যে শুরুতে সংখ্যা বৃদ্ধি ধাপ, কি বলি? সংখ্যা বৃদ্ধি, মানে ওই যে মাতৃকোষটা সংখ্যায় বাড়লো, উওগনিয়া তৈরি করলো। আচ্ছা, এই উওগনিয়া পরবর্তীতে এই যে প্রাইমারি উওসাইট হলো, এইটাকে আমরা কি বলি? এই ধাপটাকে আমরা বলি তোমার পরিবর্ধন। হ্যাঁ, পরিবর্ধন। ওকে, এই ধাপটাকে কি বলি আমরা? পরিবর্ধন, মানে বাড়তেছে, পরিবর্ধন। আচ্ছা ফাইন। এরপরে এইখান থেকে এতটুকু, ঠিক আছে, এইখান থেকে এতটুকু, এইখানে কি হলো? পূর্ণতা প্রায় পাইছে। মানে এই যে প্রাইমারি উওসাইট, এটা ডিপ্লয়েড থেকে কি হয়ে গেছে? হ্যাপ্লয়েড হয়ে গেছে। ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড। তাহলে এই 3 নাম্বার এতটুকু অংশকে এটাকে বলা হয় পূর্ণতা প্রাপ্তি। ঠিক আছে, এটাকে কি বলি আমরা? পূর্ণতা প্রাপ্তি। এতটুকু উওটিড পর্যন্ত। এবং ফাইনালটা দেখো, এই যে উওটিড থেকে যে ওভাম হইল, হ্যাঁ, উওটিড থেকে যে ওভাম, এই লাস্টের ধাপটাকে বলা হয় রূপান্তর। কি বলা হয়? এই ধাপটাকে রূপান্তর। মানে উওটিড থেকে ওভাম হয়ে গেছে, পাল্টায় গেছে। ঠিক আছে, রূপ পাল্টায় দিল। উওটিড ছিল, এটা এখন ওভাম হয়ে গেল। তাহলে আমরা দেখলাম এই যে ডিম্বাণু তৈরির যে প্রক্রিয়া উওজেনেসিস, সেখানে টোটাল 4টা, সেখানে কয়টা আছে? টোটাল 4টা প্রক্রিয়া আছে, মানে 4টা ধাপ আছে। 4টা ধাপ: সংখ্যা বৃদ্ধি, পরিবর্ধন, এরপরে কি তোমার পূর্ণতা প্রাপ্তি এবং রূপান্তর। তাহলে সংখ্যা বৃদ্ধিতে আমরা কি দেখলাম? জনন মাতৃকোষটা উওগনিয়া পর্যন্ত হলো। উওগনিয়াটা যখন একটু হৃষ্টপুষ্ট মোটা তাজা হবে, হয়ে প্রাইমারি উওসাইট হবে, এই ধাপটাকে বলি পরিবর্ধন, মানে একটু বর্ধিত হয়েছে। এরপরে প্রাইমারি উওসাইট মায়োসিস বিভাজনের মাধ্যমে সে একটা সেকেন্ডারি উওসাইট করলো, এবং পোলার বডি 3টা হয়ে গেল। এই পোলার বডি এগুলো নষ্ট হয়ে যায়। এবং সেকেন্ডারি উওসাইট, সেটাতে হ্যাপ্লয়েড, কারণ মায়োসিস বিভাজন হয়েছে। সেকেন্ডারি উওসাইট থেকে উওটিড হয়, উওটিড থেকে পরবর্তীতে ওভাম হয়। দ্যাটস দ্য থিং। এই হচ্ছে টোটাল জিনিস। এখন তোমাদেরকে লিখতে বললে তোমরা এটাকে ভেঙে ভেঙেও লিখতে পারো, এই যে ভাইয়ের মতো, সংখ্যা বৃদ্ধিতে এটা হয়েছে, বাট ফ্লোচার্ট দিয়েও দেখাতে পারো, ভালো নাম্বার পাবা। এই জিনিস ফ্লোচার্ট দিয়ে দেখালেও প্রবলেম নাই, কারণ তোমাদের বইয়েও ফ্লোচার্ট আছে। বাট একটু এই যে এই টাইটেলগুলো দেওয়ার চেষ্টা করবা, হ্যাঁ, যে কোন ধাপটুকু থেকে কোন ধাপটাকে কি বলছে, হ্যাঁ, কেন বলছে। কারণ পূর্ণতা প্রাপ্তি এই ধাপটার মানে কি? মানে পূর্ণতা প্রাপ্তি
এখানে মানে কি, দিন শেষে মানে হচ্ছে যে আমার এখানে জনন কোষ তৈরি হবে। সো এইখানে কি হয়েছে, যে প্রাইমারি ওসাইটের পর থেকে যখনই মায়োসিস বিভাজন হয়ে গেল, পূর্ণতা প্রাপ্তি হয়ে গেছে, মানে তার সব কাজ ডান। কারণ আলটিমেটলি তো এটাই টার্গেট, যে আমি একটা হ্যাপ্লয়েড জনন কোষ তৈরি করব, তাই না? দিন শেষের টার্গেট কি, এটাই, যে আমি একটা হ্যাপ্লয়েড জনন কোষ তৈরি করব। সো সেটাই তৈরি করলো এবং সেটাই হবে। ওকে, আচ্ছা। সো আশা করি সবাই এই জিনিসগুলো ক্লিয়ার এবং বুঝতে পারছো। ঠিক আছে, সবার কারো কোনো প্রবলেম বলো, কারো কোনো প্রবলেম আছে? সবাইকে এই জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, আমি মনে হয় বুঝতে পারছো। তাহলে আমরা এরপরের ইয়েটাতে যাই। ওকে, ক্লিয়ার। ওকে, সহজ, গুড। সহজ লাগলে তো ভালো, ভেরি গুড। হ্যাঁ, ওকে। নিষেকের প্রক্রিয়া, হ্যাঁ, নিষেকের প্রক্রিয়ায় আসো। নিষেকের প্রক্রিয়াটাতে কি ঘটবে, কি ঘটে না ঘটে, এই ব্যাপারগুলো আমরা একটু দেখে নেই। নিষেকের প্রক্রিয়াতে কি ঘটে? আচ্ছা, নিষেকের প্রক্রিয়ায় প্রথমত দেখো, এটা মনে করো এটা ডিম্বাণুর, হ্যাঁ, ডিম্বাণুর গঠন। এটা হচ্ছে ওর আবরণ, এখানে ওর নিউক্লিয়াসটা, ঠিক আছে? ওকে, এটা কি ডিম্বাণুর, ডিম্বাণু। খেয়াল করো, বুঝো, আমি ছবি এঁকে বুঝাই দিচ্ছি। আচ্ছা, এর যে আবরণটা, এই আবরণটাকে কি বলে? এই আবরণটাকে আমরা বলি জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা, ঠিক আছে? জোনা পেলুসিডা বলা হচ্ছে। ওকে, এখন দেখো এই জায়গায় জোনা পেলুসিডার প্রথমত একটা শুক্রাণু, আমি এখানে একটা শুক্রাণু পোর্ট্রে করি। ওকে, ঠিক আছে, এইটা। এখন এইখান থেকে দেখো কি আছে, এই জায়গায় এই অ্যাক্রোজোম আছে। ওকে, এটা কি অ্যাক্রোজোম। এই জিনিসটাকে বলে শুক্রাণু, আমরা পড়েছি এই জিনিসটা, এটাকে বলে অ্যাক্রোজোম। আর এগুলো তো লেজ, এগুলো আছে, হ্যাঁ। ওকে, এখন যেটা ঘটে, এই অ্যাক্রোজোম থেকে একটা এনজাইম আসে। এই অ্যাক্রোজোম একটা এনজাইম ক্ষরণ করে। কি ক্ষরণ করবে সে? সে একটা এনজাইম ক্ষরণ করবে। এই অ্যাক্রোজোম থেকে একটা এনজাইম আসবে, এই এনজাইমটাকে বলা হয় কি? দেখো, এবার আসি আমরা স্টেপ ধাপটায়, আমরা এখানে বলি। দেখো, অ্যাক্রোজোম সে একটা এনজাইম ক্ষরণ করে যার নাম হায়ালুরোনিডেজ এনজাইম। হায়ালুরোনিডেজ, খেয়াল করো, হায়ালুরোনিডেজ, হায়ালুরোনিডেজ এনজাইম ক্ষরণ করবে। সে প্রথমেই এটা করবে, ঠিক আছে? হায়ালুরোনিডেজ এনজাইম সে কি করবে? ক্ষরণ করবে। আচ্ছা, এই হায়ালুরোনিডেজ এনজাইম কি করে? এই এনজাইমটা তোমার হচ্ছে এই যে জোনা পেলুসিডা, এই জোনা পেলুসিডাকে ক্ষয় করবে। এখানে আসবে এই এনজাইম, এখানে এসে ও আস্তে আস্তে কি করবে? ও আস্তে আস্তে এই জায়গাটাকে ক্ষয় করবে। এই যে এই জায়গাটাকে সে কি করবে? ক্ষয় করবে। দেখছো, ও কিন্তু এই যে এই জায়গাটাকে ক্ষয় করে দিল। তাহলে ওর কাজটা কি করলো দেখো, জোনা পেলুসিডা যে আবরণটা ছিল, জোনা পেলুসিডা আবরণ 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 নষ্ট করা।
নষ্ট করে। জোনা পেলুসিডা এই আবরণটাকে সে নষ্ট করে দিল। জোনা পেলুসিডা আবরণটাকে সে কি করলো? নষ্ট করে দিল। আচ্ছা ফাইন। এখন এই যে জোনা পেলুসিডা আবরণটাকে সে এখানে আসলো, এটাকে নষ্ট করে দিল। এখন তুমি খেয়াল করো তো ভাইয়া, এই জায়গাটায় এই জোনা পেলুসিডা আবরণটা নষ্ট হয়ে গেছে, তাহলে এইখান কি হবে? এই যে শুক্রাণুর নিউক্লিয়াসটা এই ডিম্বাণুর নিউক্লিয়াসে হবে। এখন এর আগে এই ডিম্বাণু কিন্তু এখনো ডিম্বাণু এটা তৈরি হয় নাই, এটা কিন্তু সেকেন্ডারি উওসাইট অবস্থায় থাকে। ঠিক আছে, এটা কিন্তু সেকেন্ডারি উওসাইট অবস্থায় থাকে। সো যখনই এই শুক্রাণুর নিউক্লিয়াস, মানে শুক্রাণু যখন এখানের আবরণটাকে নষ্ট করার পরে এবার নিউক্লিয়াস যখন প্রবেশ করবে, খেয়াল করো, শুক্রাণুর নিউক্লিয়াস প্রবেশ, এবার কি ঘটবে? শুক্রাণুর নিউক্লিয়াস প্রবেশ করবে। শুক্রাণুর নিউক্লিয়াস কি করবে? এইখানে প্রবেশ করবে শুক্রাণুর নিউক্লিয়াস। তখন শুক্রাণুর নিউক্লিয়াস যখন এখানে প্রবেশ করবে, তখন কি ঘটবে বলো তো? তখন এইখানে কি ঘটবে? এই যে শুক্রাণুর নিউক্লিয়াসটা ধরো এইদিকে প্রবেশ করতেছে, এই যে শুক্রাণু নিউক্লিয়াস এই জায়গায় প্রবেশ করবে, তখন এখানে সেকেন্ডারি উওসাইটটাই ডিম্বাণু হবে। তখন ডিম্বাণুর মানে তখন ওর সেকেন্ডারি উওসাইট ওটা তখন ডিম্বাণুতে পরিণত হয়। এর আগে কিন্তু সে ডিম্বাণুতে পরিণত হয় না। মনে রাখবা যে নারী দেহের যে ওই যে আমরা উওজেনেসিস পড়লাম, সেখানে ধাপে ধাপে হচ্ছিল উওগোনিয়া, প্রাইমারি উওসাইট, সেকেন্ডারি উওসাইট। তো নর্মালি একজন যেই মেয়ের যার বিয়ে হয় নাই, তার সেকেন্ডারি উওসাইটই থাকে, ওই অবস্থাতেই পড়ে থাকে। যখন ধরো একটা বিবাহিত নারীর তার যৌন মিলন হলো, তার দেহের ভিতরে শুক্রাণু ঢুকলো, ওই শুক্রাণুটা কি করবে? তখন শুক্রাণু যখন এই ডিম্বাশয়ের কাছে আসবে, এখানে আসবে, তখনই ওর ভিতরে যখন ঢুকবে, তখন এই সেকেন্ডারি উওসাইট ডিম্বাণুতে পরিণত হবে। সেকেন্ডারি উওসাইট তখনই বিভাজিত হয়ে ডিম্বাণু পরিণত হয়। বিভাজিত হয়ে কি করবে? সে ডিম্বাণু তৈরি করবে। সেকেন্ডারি ওসাইট থেকে কি তৈরি হবে? ডিম্বাণু তৈরি হবে। সেকেন্ডারি ওসাইট থেকে কি তৈরি হবে? ডিম্বাণু তৈরি হবে। আচ্ছা ফাইন। এখন এই যে সেকেন্ডারি ওসাইট থেকে ডিম্বাণু তৈরি হবে, হ্যাঁ, সেকেন্ডারি ওসাইটটা এখানে ঢুকবে, ডিম্বাণু তৈরি করতেছে, ফাইন। এবার দেখো এরপরে এখান থেকে কি ঘটবে। সেকেন্ডারি ওসাইট যখন এখান থেকে হবে, তখন দুই নিউক্লিয়াসের মিলন হয়ে যাবে, কারণ এইটা তখন এখানে ডিম্বাণুর নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে বাই দ্যাট টাইম। শুক্রাণুর নিউক্লিয়াস আর ডিম্বাণু দুইটা মিলন হয়ে জাইগোট তৈরি করবে। তাহলে তোমার আলটিমেটলি আমরা এখানে ডিরেক্ট লিখতে পারি জাইগোট সৃষ্টি হয়ে যাবে। তারপরে এই দুইটা মিলিত হয়ে জাইগোট সৃষ্টি হবে। দ্যাটস ইট। হ্যাঁ, শেষ। এরা কি করলো? জাইগোট তৈরি করে ফেললো। এরা কি করলো? জাইগোট তৈরি করে ফেললো। তো ব্যাপারটা হচ্ছে, আমি আবারও বলি, খুবই সহজ, এটা কঠিন করার কিছু নাই, তোমরাও কঠিন করতে যাও না। এখানে দেখো, প্রথম ব্যাপারটা আগে এই জায়গাটাই তোমাদের অনেক প্যাচ লাগে, এটা আমি একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে মনে রাখো, যেই মেয়ের বিয়ে হয় নাই, তার স্বামী নাই, সেই মেয়ে তার কি হবে? তার ডিম্বাণুর তৈরির যে প্রক্রিয়াটা, হ্যাঁ, তার যে ডিম্বাণু তৈরির প্রক্রিয়াটা এই সেকেন্ডারি উওসাইট পর্যন্ত থাকবে। এই সেকেন্ডারি ওসাইট পর্যন্ত তার তৈরি হয়। এখন তুমি ভাবতে পারো সেকেন্ডারি ওসাইট থেকে পরে যে এই যে ভাইয়া ওভাম ডিম্বাণু, এটা হবে না? না, এটা হবে না। এটা ওই কুমারী মেয়ের ওর এটা হবে না, ওর সেকেন্ডারি ওসাইট পর্যন্তই থাকবে। কিন্তু যেই মেয়ে বিবাহিত, যার স্বামীর সাথে যৌন মিলন হয়েছে, যার দেহে শুক্রাণু ঢুকবে, একটা বিবাহিত নারীর দেহে শুক্রাণু ঢুকতে পারে, তার ক্ষেত্রে কি হয়? তার ক্ষেত্রে শুক্রাণু যখন এই ডিম্বাণুর ভিতরে ঢুকতে যাবে, তখনই এই সেকেন্ডারি ওসাইট ডিম্বাণু তৈরি করা শুরু করে। তখনই সেকেন্ডারি ওসাইটটা ডিম্বাণু তৈরি করা শুরু করে, এর আগে সে তৈরি করে না। ওকে, সো এই কথাটাই এখানে আসছে যে যখন একটা শুক্রাণু ঢুকলো এখানে, মনে করো ডিম্বাশয়ের এখান থেকে ডিম্বাণুর ওই ইয়েটা বের হয়েছে, তো শুক্রাণু যখন কাছাকাছি আসবে, তখনই এই শুক্রাণু কি করে? আগে একটা হায়ালুরোনিডেজ এনজাইম ক্ষরণ করে। এই হায়ালুরোনিডেজ এনজাইম কি করে? ও এই যে এইখানের যে আবরণ, ডিম্বাণুর আবরণ যেটাকে বলে জোনা পেলুসিডা,
এই জোনা পেলুসিড আবরণটাকে নষ্ট করে দেয়। নষ্ট করে দিলে এখানে শুক্রাণু নিউক্লিয়াসটা ঢুকবে, আর শুক্রাণু নিউক্লিয়াস ঢুকতে ঢুকতে বাই দ্যাট টাইম ওই সময়ের মধ্যে সেকেন্ডারি ওওসাইট, ওই যে আমরা পড়লাম যে এইটা তো এখনো সেকেন্ডারি ওওসাইট অবস্থায় আছে, এটা কি হবে, সেকেন্ডারি ওওসাইটটা এবার বিভাজিত হয়ে ডিম্বাণু তৈরি করে ফেলবে। তো ডিম্বাণু তৈরি করে ফেললো, বাই দ্যাট টাইম সে ডিম্বাণু তৈরি হয়ে গেল, আর ডিম্বাণু তৈরি করতে করতে এই শুক্রাণুটা ডিম্বাণুর কাছে আসলো, শুক্রাণু ডিম্বাণু মিলিত হলো, মিলিত হয়ে ওরা জাইগোট তৈরি করলো। ওরা কি তৈরি করলো? জাইগোট তৈরি করে ফেললো, সিম্পল। হ্যাঁ, ওরা কি তৈরি করে ফেললো? জাইগোট তৈরি করে ফেলে। আচ্ছা ফাইন, হ্যাঁ সবাই এটা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা এবার আসো, নিষেকের প্রক্রিয়া বুঝা গেল, এবার পরিস্ফুট কি ঘটে? জাইগোট হলো, জাইগোটের পরে এরপরে কি ঘটে? একটা বেবির, হ্যাঁ এটাও আমাদের কিউতে আসতে পারে যে ব্যাপারটা হয় যে জাইগোটের পরে কিভাবে হয়, কি ঘটে, জাইগোট থেকে এরপরের ধাপগুলা কি কি, এটাও আমাদের আসে, সো এই জন্য এটা পড়বা। দেখো ভাইয়া, জাইগোট একটা কি হলো, এই যে জাইগোট, হ্যাঁ এটা কি জাইগোট হলো, শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট তৈরি করলো, ভেরি গুড ভেরি গুড, হ্যাঁ জাইগোট তৈরি করলো। এই জাইগোটটা কি করবে বলো তো? এই জাইগোট এবার বিভাজিত হবে, মাইটোসিস বিভাজিত হবে, তাই না? ও বিভাজিত হয়ে এরকম বলের মতো তৈরি করলো, হ্যাঁ দেখো এরকম কি তৈরি করলো, সে বলের মতো এরকম একটা গঠন তৈরি করলো। এইটাকে বলা হয় কি, এই জিনিসটাকে বলা হয় মরুলা। এটা কি বলে? মরুলা, ঠিক আছে, এটাকে কি বলে? মরুলা। আচ্ছা এই মরুলাটা এবার আস্তে আস্তে কি ঘটবে? এই মরুলা, মরুলা হচ্ছে একটু এরকম, দেখো ওর কোষগুলা এরকম হয়, এরকম একটা কোষের এরকম একটা গহ্বরের মতো এরকম তৈরি করে। ওকে, সো এই যে দেখো এই দশাটাকে আমরা বলি ব্লাস্টুলা। এটাকে কি বলি? সরি, ব্লাস্টুলা। ওকে, এটাকে আমরা বলি ব্লাস্টুলা দশা। আচ্ছা মরুলা, ব্লাস্টুলা। এখন এই যে কোষগুলা এইভাবে চারদিক থেকে ওকে ঘিরে আছে, এই কোষগুলাকে আমরা কি বলি? কোষগুলাকে বলা হয় ব্লাস্টোমিয়ার। তো কোষগুলাকে কি বলবো ভাইয়া বলো তো? ব্লাস্টোমিয়ার। আচ্ছা গেল ব্লাস্টোমিয়ার। এই জায়গায় আমরা যে বলতেছি এটাকে কি বলি আমরা বলো তো? এই যে গহ্বরটা, এই গহ্বরটাকে বলা হয় ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল, ঠিক আছে, এই গহ্বরটাকে আমরা কি বলি? ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল, ব্লাস্টোসিল। আচ্ছা গেল, তাহলে এই ব্লাস্টোসিল গহ্বর এই দিকের এই কোষগুলোকে বলি আমরা ব্লাস্টোমিয়ার, আর এই পুরা দশাটাকে আমরা বলি ব্লাস্টুলা। কি বলা হয়? ব্লাস্টুলা। ওকে, আচ্ছা এবার এই ব্লাস্টুলা দশা থেকে আস্তে আস্তে এটা পরবর্তীতে কিসে পরিণত হয়? গ্যাস্ট্রুলা নামক একটা দশা তৈরি করবে। এরকম মানে ওর কোষগুলা এইখানে এই যে এরকম একটা গঠন তৈরি করে, এখানে বিভিন্ন স্তর তৈরি হয়, ঠিক আছে, এখানে কি হয়? বিভিন্ন স্তর তৈরি হবে, এই স্তরগুলোকে আমরা বিভিন্ন নামে নাম দেই, ঠিক আছে, এগুলাকে আমরা বিভিন্ন নামে নাম দেই। ধরো এইটাকে দেই তোমার হচ্ছে একটোডার্ম, একটোডার্ম বাইরের এরকম ভ্রূণ স্তর তৈরি হয়, ভ্রূণ স্তর, বুঝতে পারছো? এরকম এটার ভিতরেরটার এন্ডোডার্ম। আর এই দশাটাকে আমরা বলি গ্যাস্ট্রুলা দশা। এই দশাটাকে আমরা কি বলি? গ্যাস্ট্রুলা দশা। এই গ্যাস্ট্রুলা দশায় বিভিন্ন স্তর তৈরি হয়, একটোডার্ম, এন্ডোডার্ম, যেগুলো থেকে পরবর্তীতে এই একটোডার্ম থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হবে, এন্ডোডার্ম থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হবে। এই স্তর, এই ভ্রূণ স্তর, এখানে মেসোডার্মও থাকে, আমরা মানুষ, আমরা ত্রিস্তরী,
আমাদের একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম তিনটাই থাকে। সো এই স্তরগুলো থেকে পরবর্তীতে বিভিন্ন অঙ্গ তৈরি হবে। সো গ্যাস্ট্রুলা ধাপ থেকে ফাইনালি যেটা হয়, যে ধাপ, সেটাকে বলি আমরা অর্গানোজেনেসিস। অর্গানোজেনেসিস, ওকে, অর্গানোজেনেসিস। এখন অর্গানোজেনেসিস মানে কি? অর্গান মানে কি বলতো? অর্গান মানে কি? অঙ্গ। অর্গান মানে কি? অঙ্গ। জেনেসিস মানে কি? তৈরি করা। তার মানে এই গ্যাস্ট্রুলা ধাপের পরে ধীরে ধীরে তার অঙ্গ তৈরি হওয়া শুরু করবে। এই যে হাত, পা, আমাদের হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃত, কান, চোখ, এই যে বিভিন্ন অঙ্গগুলা, এগুলো তৈরি হওয়া শুরু করে দিবে। এরপরে আস্তে আস্তে আমরা একটা মানব ভ্রূণ, আমরা একটা ভ্রূণ আকার ধারণ করতে পারবো। ওকে, তো এই হচ্ছে তোমার এখানের টোটাল ব্যাপারটা। আচ্ছা, এখন আসো এই যে ভ্রূণ স্তরের পরিণতি, এই জায়গায় এবার আমাদের জানা লাগবে যে আমি এক একটা স্তর, আমার এই যে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, তিনটা স্তর থাকে আমাদের ভ্রূণীয় অবস্থায়, তিনটা স্তর। এই এক একটা স্তর থেকে অঙ্গ তৈরি হয়, বিভিন্ন অঙ্গ তৈরি হয়, এটাকে বলে ভ্রূণ স্তরের পরিণতি। তো আমাদের সবচেয়ে বাইরের স্তরটা একটোডার্ম, মাঝেরটাকে মতে মাঝে মেসোডার্ম, আর সবচেয়ে ভিতরেরটাকে আমরা বলি এন্ডোডার্ম। আচ্ছা, তো দেখো এখানে একটোডার্ম, ঠিক আছে, এটার কি বলছি আমরা? একটোডার্ম। এখন এই যে একটোডার্ম, এই একটোডার্মের মধ্যে আমরা কি শিখবো? দেখো, একটোডার্ম মানে বাইরের স্তর, সবচেয়ে বাইরের যে ভ্রূণ স্তর, সেটাকে আমরা বলতেছি একটোডার্ম। এখন একটোডার্মে দেখো বাইরের স্তরের এখানে আমরা এটার পরিণতিগুলা কি হবে সেটা আমরা শিখব। এনামুলের, এটা একটা ছন্দ দিয়ে শিখে রাখো, চোখের স্নায়ুর পাওয়ার অনেক। ওকে, দেখো, এনামুলের চোখের স্নায়ুর পাওয়ার অনেক, এটা আমরা একটু দেখলাম। আচ্ছা, তো এই জায়গায় আমরা কি দেখব? আসো, এনামুল, এটা দিয়ে মনে রাখবা দাঁতের এনামেল, এই যে আমাদের দাঁতের যে বাইরের অংশ, আমাদের দাঁত শক্ত দাঁত না কেন? কারণ আমাদের দাঁতের এই বাইরের অংশটাকে বলে এনামেল। তাহলে এটা কি? দাঁতের এনামেল, ঠিক আছে, এনামেল অংশটা একটোডার্মের, দাঁতের এনামেল। চোখ, এই যে দেখো চোখের পুরো অংশটা, আমাদের চোখের যত অংশ আছে, রেটিনা বলো তুমি, কর্নিয়া, আইরিশ, লেন্স, যা বলো, এগুলো কি? এগুলো হচ্ছে তোমার একটোডার্ম থেকে তৈরি। এগুলো কি? একটোডার্ম থেকে তৈরি। স্নায়ু মানে আমাদের স্নায়ুতন্ত্র, অর্থাৎ আমাদের এই যে মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড, আমাদের যে পুরো স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্রটা একটোডার্ম। এই স্নায়ুতন্ত্রটা কোন স্তর থেকে তৈরি হয়েছে? একটোডার্ম থেকে তৈরি হয়েছে। এটা কোথা থেকে তৈরি হয়েছে? একটোডার্ম থেকে আমাদের এই জিনিসগুলা তৈরি হয়েছে। ওকে, আচ্ছা, ফাইন। এরপরে আসো, এইখানে কি আছে? অনেক, এটা দেখো অন্তকর্ণ, এই যে জিনিসটা কি? অন্তকর্ণ এখান থেকে তৈরি হয়েছে, অন্তকর্ণ, ঠিক আছে, অন্তকর্ণ এই জায়গা থেকে তৈরি হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, এই জিনিসগুলো আমরা বুঝলাম, এগুলা একটোডার্ম। এরপরে এইখানে একটা জিনিস আছে, পায়ুর আবরণ, হ্যাঁ, পায়ুপথ, মানে আমাদের পায়ু, এটা লিখে রাখলাম, পায়ুপথ, যেখান দিয়ে পায়খানা বের হয় সেই জায়গাটা। তো এগুলো হচ্ছে একটোডার্মের পরিণতি। এখন মেসোডার্ম স্তর, যেটা মাঝের স্তর, মেসোডার্ম স্তর থেকে আমাদের কি কি অঙ্গ তৈরি হয়েছে, কি কি, এগুলো আমরা একটু দেখব, ঠিক আছে। মেসোডার্ম, এটা কিন্তু তোমাদের সিকিউতে আসে, এই জন্য একটু পড়ায় দিচ্ছি। এগুলো এমসিকিউতেও প্রচুর আসে, সেখানেও এগুলো শিখবা। আচ্ছা, মেসোডার্মে আমরা শিখবো হচ্ছে যে, দেখো ভাই, মেসোডার্ম কি বলছি? মেসোডার্ম। আচ্ছা, তো মেসোডার্মে আমরা বলি কখনো না, সরি, তোমার ডিউডেনামে লম্বা পেরেক
সংযোজন। ওকে, তোমার ডিউডেনামে লম্বা পেরেক সংযোজন, এই কথাটা বলছে। ওকে, তোমার ডিউডেনামে লম্বা পেরেক সংযোজন। আচ্ছা, এখন আমরা এই জায়গা থেকে আমরা কিছু কিছু জিনিস জানবো যে কি কি জিনিস এখান থেকে তৈরি হয়েছে। ঠিক আছে, কোন কোন জিনিসগুলা এই জায়গা থেকে তৈরি হয়েছে আমরা এই পয়েন্টগুলো এখানে শিখব। আচ্ছা, প্রথমত এখানে আমাদের এই যে দাঁতের ডেন্টিন, কি এটা দাঁতের ডেন্টিন অংশ, এই যে ডিউডেনামে এটা দিয়ে মনে রাখো ডেন্টিন, দাঁতের কোন অংশটা, ডেন্টিন একটা অংশ আছে, সেই অংশটা এখান থেকে তৈরি হবে। ওকে, লম্বা লতে মনে রাখো লসিকা তন্ত্র, তার লসিকা তন্ত্র, ঠিক আছে, লসিকা তন্ত্র এখান থেকে। পেরেক এটা কি পেশি, তার পেশিতন্ত্র, পেশিতন্ত্র। রেচন, তার রেচন তন্ত্র এখান থেকে তৈরি হয়েছে এই মেসোডার্ম থেকে। কতে মনে রাখো কঙ্কাল তন্ত্র, কতে কি তার কঙ্কাল তন্ত্র, ঠিক আছে, কঙ্কাল তন্ত্র এই জায়গা থেকে তৈরি হয়েছে। সংবহন, তার সংবহন তন্ত্র। ওকে, তার কোন তন্ত্র, সংবহন তন্ত্র এখান থেকে তৈরি হয়েছে, ঠিক আছে, সংবহন তন্ত্র। ওকে, ঠিক আছে, জোতে কি যোজক টিস্যু, তার কি তৈরি হয়েছে, যোজক টিস্যু এখান থেকে তৈরি হয়েছে, তার কোন টিস্যু, যোজক টিস্যু তৈরি হয়েছে। এবং ঠিক আছে, এটা হচ্ছে জননের কিছু অংশ, মানে তার জননতন্ত্রের, আমাদের জননের কিছু অংশ এখান থেকে তৈরি। ওকে, তাহলে আমরা দেখলাম মেসোডার্ম থেকে আমাদের কি কি তৈরি হলো, আমাদের এই জিনিসগুলা তৈরি হয়েছে। সো দ্যাট ইজ দ্য থিং। দেখো, পেশি, কঙ্কালতন্ত্র, তারপরে হচ্ছে আমাদের যে লসিকা তন্ত্র, হ্যাঁ, আমাদের লসিকা তন্ত্র, আমাদের রেচন, আমাদের সংবহন, যোজক টিস্যু, জননের কিছু অংশ যেমন আমাদের শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলো কিন্তু কোথা থেকে হয়েছে, এগুলো হয়েছে তোমার হচ্ছে ইয়েতে। ওকে, আচ্ছা, দেখো, ডান। আচ্ছা, ওকে, ডান, গুড। তাহলে এই জিনিসটা সবাই একটু স্ক্রিনশট তুলে রাখো, এটা এভাবে লিখে ফেলতে পারো যে কোন স্তর থেকে কোনটা তৈরি হয়েছে, কোন স্তর থেকে কোনটা তৈরি হয়েছে। এবার এন্ডোডার্ম নিয়ে, এন্ডোডার্ম যেটা সবচেয়ে ভিতরে, এন্ডো মানে কি ভিতরে, এন্ডোডার্ম স্তর থেকে কি তৈরি হবে আমাদের এবার এটা জানার দরকার যে এখান থেকে কি তৈরি হবে। আচ্ছা, এন্ডোডার্মে আমাকে কি বলছে যে এখানে বলবা পেঁচাল মনের মধ্যে, মানে পেঁচাল মনের মধ্যে, মানে যাদের মনে অনেক প্যাচ, হ্যাঁ, পেঁচাল মনের মধ্যে অযথা 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 সংশয়। ওকে, আমি কি বললাম, পেঁচাল মনের মধ্যে অযথা সংশয়, মানে খালি এটা হবে কিনা ডাউট লাগে, এটা লাগে ওটা লাগে, ঝামেলা লাগে, নিজে পেঁচাই খালি। তো পেঁচাল এখানে দেখো, এটা কি পৌষ্টিক তন্ত্র, আমাদের পৌষ্টিক তন্ত্রের ম্যাক্সিমাম জিনিসগুলা, এই যে আমাদের অন্ননালী, গলবিল, হ্যাঁ, পাকস্থলী, এই জিনিসগুলা কোথা থেকে, এগুলো হচ্ছে ভাইয়া এই যে এন্ডোডার্ম থেকে তৈরি হয়। পৌষ্টিক তন্ত্রে ম্যাক্সিমাম জিনিসপত্র এখান থেকে তৈরি হবে, ঠিক আছে, পৌষ্টিক তন্ত্র। আচ্ছা, এরপরে আসো মধ্যে, এটা কি মধ্যকর্ণ, এটা কি মধ্যকর্ণ, হ্যাঁ, মধ্যকর্ণ এটা। আচ্ছা, অযথা, অতে মনে রাখবা অগ্নাশয়, অগ্নাশয়, আমাদের অগ্নাশয় একটা গ্রন্থি আছে তাই না এই পাশে। যতে মনে রাখবা যকৃত, যতে কি যকৃত। ওকে, থাতে মনে রাখবা থাইরয়েড, থাইরয়েড প্লাস
থাইমাস, থাইরয়েড প্লাস থাইমাস, ঠিক আছে, থাইমাস। আচ্ছা, শ্বসনতন্ত্র, হ্যাঁ, শ্বসনতন্ত্র এখান থেকে হয়। তাহলে তোমরা দেখো এখন এই যে আমরা এই জায়গাগুলো এন্ডোডার্ম থেকে তৈরি হবে, পৌষ্টিকতন্ত্র, মধ্যকর্ণ, অগ্নাশয়, যকৃত, থাইরয়েড প্লাস থাইমাস, শ্বসনতন্ত্র, এই টোটাল জিনিসগুলো কোথা থেকে পাওয়া যায়? এক্টোডার্ম থেকে পাওয়া যায়। টোটাল জিনিসগুলো কোথায় পাওয়া যায় ভাইয়া? এক্টোডার্মে পাওয়া যায়, ঠিক আছে, এক্টোডার্মে পাওয়া যায়। ওকে, হ্যাঁ, এক্টোডার্মে এগুলো কোথায় পাওয়া যাবে? এক্টোডার্মে পাওয়া যায়। এই দেখো সবাই মনোযোগ দাও। ওকে, এন্ডোডার্ম, এটা মনে রাখবো, প্যাচাল মনের মধ্যে অযথা সংশয়। তাহলে আরেকটা জিনিসও মনে রাখা যায়, এখন আসলে ওইটা এত প্যাচা মানে ঝামেলা পড়বা যে ভেতরের জিনিস সব ভিতরে, দেখো পৌষ্টিক নালীটা ভিতরে, আমাদের শ্বসনতন্ত্র, ওই যে শ্বাসনালী, হ্যাঁ, এগুলাও ভিতরে। এই যে ভিতরের শ্বাসনালীর সাথে দেখো এই অঙ্গগুলো থাকে, থাইরয়েড, থাইমাস, এরা শ্বাসনালীর সাথে থাকে। তো এরা হচ্ছে সব এন্ডোডার্ম, এগুলো সব ভিতরের এন্ডোডার্মের জিনিস, ঠিক আছে। আর এক্টোডার্ম হচ্ছে একদম বাইরের, যেমন চুল, নখ, ত্বক, দাঁতের এই যে বাইরের অংশ, হ্যাঁ, এগুলা স্নায়ুতন্ত্র, এই যে বাইরের দিকে আমাদের মস্তিষ্ক, এগুলা মানে এই জিনিসগুলো হচ্ছে এক্টোডার্মের পার্ট। তো যাই হোক, মোটামুটি এগুলো আসলে একদম তুমি এভাবে ধরে ধরে বুঝতে পারবে না, কারণ অনেক সময় কনফিউজড হবা। তো এই জন্য একটু ছন্দ আকারে মুখস্থ করে ফেলাটা ভালো, ঠিক আছে, ছন্দ আকারে। কারণ আর নয়তো দেখা যাবে অনেক সময় মেসোডার্ম আর এন্ডোডার্ম, এক্টোডার্ম একটু ওলট পালট লেগে গেছে, তুমি যদি এইভাবে হিসাব করো, বাইরেরটা এক্টোডার্ম, ভিতরেরগুলো এন্ডোডার্ম, সবসময় মিলবে না। তো যাই হোক, আমরা শেষ চেষ্টা করবো যে একটু এভাবে কাছাকাছি ধারণা রাখার এবং একটা ছন্দ দিয়ে একটু মনে রাখার ট্রাই করব, তাহলে ইজি লাগবে। ওকে, তাহলে আমাদের আরেকটা বড় জিনিস শেষ, যে এই যে ভ্রূণস্তরের পরিণতি, এইটা আমাদের সৃজনশীলে প্রচুর আসে, এবং আমাদের যেহেতু এটা অনেক প্রচুর লেভেলে আসে, সো আমাদের এটা ভালো করে পড়তে হবে, তাই না? এটা আমাদের ভালো করে পড়তেই হবে, রাইট? ওকে, ওকে, তো এবার আসো আমরা তারপরে যাই, যেটা আমাদের লাগবে, মানে যেটা আসে আমাদের আইভিএফ পদ্ধতির ধাপ, অথবা এটাকে আরেকটা বলে কৃত্রিম প্রজনন। হ্যাঁ, আইভিএফ মানে কি? আইভিএফ মানে হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন, বা এটাকে আরেকটা, এটা কিন্তু সৃজনশীল অনেক আসে ভাইয়া, বারবার বললাম, এটা একটু ধাপগুলো সুন্দর করে পড়ে নিবা, দেখবা এই কয়েকটা ধাপ শিখলে এটা পারবা। মানে এটা হচ্ছে কৃত্রিমভাবে, মানে তোমার প্রাকৃতিকভাবে আমরা যেটা দেখি, যে একটা স্বামী স্ত্রী, নারী পুরুষের যৌন মিলন হবে, সেখান থেকে তাদের শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট হবে, বেবি হবে। এখানে ব্যাপারটা একটু আলাদা। এখানে কি হয় দেখো, কৃত্রিম প্রজনন বা আইভিএফ পদ্ধতির যে ধাপগুলো, সেখানে কি বলছে, আচ্ছা আমরা একটু দেখি। এখানে দেখো, নাম্বার 1, 1 নম্বর ধাপে যে আমাকে আগে কি করতে হবে, এটা মানে কি? আইভিএফ মানে ইনভিট্রো ফার্টিলাইজেশন, এটার একটু এভাবে ইয়ে করে দিই, ইনভিট্রো ফার্টিলাইজেশন, ইনভিট্রো ফার্টিলাইজেশন, এটা হচ্ছে ওর ব্যাপার। আচ্ছা, এখন দেখো মানে কি, এটা তোমার দেহের ভিতরে নিষেক করবে না, এটা তোমার দেহের বাইরে একটা শুক্রাণু ডিম্বাণুকে নিষেক করাবো, তারপরে সেখানে জাইগোট হবে, ওই জাইগোটটাকে এরপরে তোমার মায়ের যে জরায়ু সেখানে বসাই দেবে। এইটাই হচ্ছে এই ইনভিট্রো ফার্টিলাইজেশন। আমাদের টোটাল জিনিসটা হচ্ছে এইখানে, হ্যাঁ, টোটাল জিনিসটা হচ্ছে এইখানে। আচ্ছা, তো আমরা প্রথমত আসি যে আমার ধাপটা কি, ধাপ বাই ধাপ এগুলো লিখে লিখে হালকা ব্যাখ্যা করে দিলেই হয়ে যাবে। তো প্রথমত আমার হচ্ছে স্বাভাবিক রজতচক্র, আমি যদি এই প্রক্রিয়া যেতে চাই, স্বাভাবিক রজতচক্র দমন করতে হবে, স্বাভাবিক রজতচক্র দমন, হ্যাঁ, মানে আমি আটকায় দিব যে রজচক্র যেন না হয়। আমার টার্গেট কি? প্রথম টার্গেট রজচক্র হওয়া যাবে না, ঠিক আছে। প্রথম টার্গেট কি? রজচক্র দমন করাতে হবে, এটাকে অফ করাবো কিভাবে? হরমোন প্রয়োগ করে দিব, হরমোন দিয়ে আমি রজচক্র, হ্যাঁ, রজচক্র বন্ধ করাবো। কারণ রজচক্র বন্ধ হলে সেখান থেকে এরপরে আমি ওইখান থেকে একটা ডিম্বাণু,
হ্যাঁ ডিম্বাণু আমি কালেক্ট করতে পারবো, তাই না? আমার ডিম্বাণু তাহলে রজচক্রটাকে বন্ধ করে এরপরে আমি ডিম্বাণু তৈরির কাজটা, কারণ রজচক্র যদি হইতে থাকে তাহলে ওদিক দিয়ে আমার তো ঝামেলা হবে, মানে আমার তো রজচক্র বন্ধ করে থামাই দিয়ে তারপরে আমি এখান থেকে নিষেক করাবো, তারপরে ওইটা জরায়ুতে রাখবো। এখন যদি ওদিকে রজচক্র চলতে থাকে তাহলে তো আমি জরায়ুতে ওই জাইগোটটাকে বসাইতে পারবো না। এই জন্য আগে আমার রজচক্র রক্তক্ষরণ বন্ধ করতে হবে, মানে ওই যে জরায়ু থেকে যে রক্ত বের হয় ওটা বন্ধ করতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা বন্ধ করলাম। এখন এরপরে কি করতে হবে? এখন তো আমার ডিম্বাণু লাগবে, না? আমার একটা ডিম্বাণু তো লাগবে। আচ্ছা 2 নম্বর ধাপ হচ্ছে, দেখো 2 নম্বর ধাপে বলছে ডিম্বাণু সরবরাহ বৃদ্ধি করব। আমরা আমরা কি করব বলতো? ডিম্বাণু সরবরাহ বৃদ্ধি করব, ঠিক আছে? ডিম্বাণু সরবরাহ বৃদ্ধি করব। আচ্ছা ডিম্বাণু সরবরাহ বৃদ্ধি করে দিব, তাহলে এটা কিভাবে করব? আমার ওর ডিম্বাশয় থেকে, নারীর ডিম্বাশয় থেকে তো আমার ডিম্বাণু বের করতে হবে নাকি? এজন্য আমরা ফলিকল স্টিমুলেটিং হরমোন এই এই হরমোনটা প্রয়োগ করে দিব। ফলিকুলার স্টিমুলেটিং স্টিমুলেটিং হরমোন হরমোন এটা প্রয়োগ করে দিব, ঠিক আছে? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এই হরমোনটা আমরা কি করব? প্রয়োগ করে দিব। আচ্ছা এই হরমোনটা প্রয়োগ করলে কি হবে? তখন ডিম্বাণু উৎপাদন বেড়ে যাবে, কারণ এই হরমোন কি করে? ডিম্বাশয়কে উদ্দীপ্ত করে। হ্যাঁ ডিম্বাশয়কে উদ্দীপ্ত করে, এই উদ্দীপ্ত করলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হবে, তাই না? এটা থেকে কি হবে? ডিম্বাণু বের হয়, ডিম্বাণু বের হয়। তাহলে এইখান থেকে যখন ডিম্বাণু বের হবে তাহলে আমার ডিম্বাণু এখান থেকে আমি পরে নিতে পারবো, তাই না? আমার ডিম্বাণু মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন যদি আমি দেই তাহলে এখান থেকে ওইখানে বেশি বেশি ডিম্বাণু তৈরি করতে সে উদ্দীপিত করবে। সে কি করবে? বেশি বেশি ডিম্বাণু তৈরি করতে করবে, হ্যাঁ সে বেশি তৈরি করবে। আচ্ছা ওকে, এবার ওকে দেখো তাহলে এর পরের ধাপটা কি হবে? তাহলে আমরা প্রথমে গেল, এটা গেল ডিম্বাণু সরবরাহ বাড়াইলো। এখন আমার কি নিতে হবে? এই পরীক্ষাটা যে আমি করলাম, এই যে হরমোন যে দিলাম, ডিম্বাণু বাড়তেছে কিনা, হ্যাঁ ডিম্বাণু তৈরি হচ্ছে কিনা, আমার তো ডিম্বাণু লাগবে, কারণ ওইখান থেকে ডিম্বাণু না নিলে আমি শুক্রাণুর সাথে কিভাবে মিলাবো, তাই না? আচ্ছা তো এখন এইটা তো আমার অগ্রগতির পরীক্ষা করতে হবে। 3 নম্বর ধাপটা দেখো, এই হেডলাইনগুলো তোমাদেরকে লিখতে হবে, হ্যাঁ এগুলো পড়ে পড়ে যাবা ভালো করে। অগ্রগতি পরীক্ষা মানে আমার কতটুকু কতটুকু হইল, হরমোন ঠিকঠাক দিছো কিনা, হরমোন কাজ করতেছে কিনা, এই জিনিসটার জন্য আমরা একটা পরীক্ষা করি, আল্ট্রাসাউন্ড স্ক্যান, ঠিক আছে? আল্ট্রাসাউন্ড স্ক্যান দিয়ে পরীক্ষা করব যে সব কিছু হরমোনের লেভেল এগুলো সব ঠিকঠাক আছে কিনা, ডিম্বাণু তৈরি হচ্ছে কিনা, এগুলো আমরা যাচাই বাছাই করব। কি করব? এগুলা যাচাই বাছাই করব। আচ্ছা এবার দেখো, এবার আমরা কি করব? এবার আমাকে ডিম্বাণু গ্রহণ করতে হবে। এবার কি করতে হবে বলো তো? ডিম্বাণু গ্রহণ করতে হবে। আমার ডিম্বাণু হয়েছে, দেখলাম ডিম্বাণু তৈরি হয়েছে, পরীক্ষা নিরীক্ষা করলাম, হ্যাঁ এখন ডিম্বাণু গ্রহণ করতে হবে না? ডিম্বাণু গ্রহণ করতে হবে। এখন ডিম্বাণু গ্রহণের আগে দেখো বলা হয়েছে 34 থেকে 38 ঘন্টা আগে আগে হরমোন দিয়ে আমি ডিম্বাণুটাকে পরিপক্ক করে নিব, কারণ আমার কিন্তু পরিপক্ক ডিম্বাণু লাগবে। আমি যদি অপরিপক্ক ডিম্বাণু নেই তাহলে কিন্তু আমার নিষেক হবে না, আলটিমেটলি ফলাফল 0। সো আমাকে কি লাগবে? একটা পরিপক্ক ডিম্বাণু। এজন্য আমরা 34 থেকে ডিম্বাণুটা গ্রহণের 34 থেকে 38 ঘন্টা আগে হরমোন দিয়ে হরমোন প্রয়োগে কি করব? ডিম্বাণু পরিপক্ক করব। ডিম্বাণু পরিপক্ক করব, ঠিক আছে? ডিম্বাণু পরিপক্ক করলাম, করার পরে এবার আমাকে কি করতে হবে? এবার আমাকে ডিম্বাণু চোষক প্রক্রিয়ায় আমি ডিম্বাণুটাকে ইনজেকশন দিয়ে চুষে নিব। ইনজেকশন দিয়ে কি করব? এটাকে নিয়ে নিব, হ্যাঁ তাহলে আমি এবার কি করব দেখো, ডিম্বাণু চোষক প্রক্রিয়ায়
ডিম্বাণু গ্রহণ, ডিম্বাণু গ্রহণ। ঠিক আছে, এই কাজটা আমরা করব, ডিম্বাণু চোষক প্রক্রিয়ায় ডিম্বাণু গ্রহণ করব। বুঝা গেল? ডিম্বাণু চোষক প্রক্রিয়ায় আমি কি করব বলো? ডিম্বাণু গ্রহণ করব। এই যে ডিম্বাণু চোষক প্রক্রিয়া, আমি এই ডিম্বাণুটাকে নিয়ে নিব। এখন তুমি দেখো, এই যে ডিম্বাণু চোষক প্রক্রিয়া, খেয়াল করো এই ডিম্বাণু চোষক প্রক্রিয়াটা কেমন। মনে করো এটা ডিম্বাণু, আর এখানে ডিম্বাণুগুলো আছে। সো আমি একটা ইনজেকশন দিয়ে কি হবে, এখানে এখানে সিম্পল জিনিসটা কি, এই যে আমি একটা ইনজেকশন দিলাম, হ্যাঁ, এইখানে একটা ইনজেকশন এরকম দিয়ে, এই জায়গায় দিয়ে আমি একটা ইনজেকশন দিয়ে এইখানে হচ্ছে তোমার হচ্ছে আমি এটাকে চুষে নিব। হ্যাঁ, এই ডিম্বাণুটাকে এখান থেকে চুষে নিব। তো ডিম্বাণু চোষক প্রক্রিয়ায় ডিম্বাণু গ্রহণ, ডিম্বাণু চোষক প্রক্রিয়ায় ডিম্বাণু গ্রহণ করব, ডিম্বাণু গ্রহণ করব। ঠিক আছে, আচ্ছা। এখন তুমি ডিম্বাণু গ্রহণ করলা, ডিম্বাণু গ্রহণ করে রেখে দিলা। এখন তোমার কাজ কি? শুক্রাণু গ্রহণ করতে হবে না? তোমাকে কিন্তু ডিম্বাণু চোষকটা আজকে কি মানে ডিম্বাণু বুঝি নাই তোমার প্রশ্ন। ডিম্বাণু চোষক হচ্ছে একটা যন্ত্রের মতো, যেটা দিয়ে আমরা মানে ডিম্বাণু চোষক হচ্ছে একটা ইনজেকশন দিয়ে আমরা এটা ডিম্বাণুটাকে ভিতর থেকে আমরা চুষে নেই। বুঝছো? মানে ডিম্বাশয়ের ভিতর থেকে ইনজেকশন দিয়ে আমরা এইভাবে চুষে নিই। ওকে, আচ্ছা দেখো এবার এবার ডিম্বাণু তো নিলা, এবার তোমার 5 নম্বর ধাপ কি হবে? যে ভাই আমি এবার শুক্রাণু সংগ্রহ করব। হ্যাঁ, শুক্রাণু সংগ্রহ করবা। আচ্ছা, শুক্রাণু সংগ্রহ করতে কি আর ইনজেকশন লাগে? লাগবে? লাগবে না, কারণ শুক্রাণু ছেলেরা বিভিন্ন উপায়ে শুক্রাণু ছেলেদের এখান থেকে তুমি নিতে পারো। ঠিক আছে, ছেলেরা যদি মানে হস্তমৈথুন করে তাহলে সেখান থেকে শুক্রাণু তারা বের করতে পারে। সো এখানে ইনজেকশন দেওয়ার বা করার কিছু দরকার নেই। সো তুমি এখন কি করবা? শুক্রাণু তো নিলা, মানে ওইখান থেকে বীর্য, তুমি কি পাবা? বীর্যটা পাবা, বীর্য গ্রহণ। এখন তুমি বলতে পারো ভাই বীর্য কি? বীর্য হচ্ছে শুক্রাণুর সাথে আরো বিভিন্ন উপাদান মিলে বীর্য বের হয়। তো পুরুষদের মানে প্রজনন অঙ্গ যে শিশ্ন, পেনিস, পেনিস দিয়ে যেই সাদা জিনিসটা বের হয় সেটাকে বলে বীর্য। এই বীর্যর ভিতরে শুক্রাণু থাকে, কিন্তু বীর্যে তো আরো হাবিজাবি উপাদানও আছে। এখন আমাকে কি করতে হবে? এখান থেকে একটা ঘূর্ণন মেশিনের মাধ্যমে আমি বীর্য থেকে শুক্রাণুটাকে আলাদা করব। হ্যাঁ, বীর্য থেকে, কারণ আমার তো সব পুরো বীর্যটা তো আমার লাগবে না, আমার লাগবে খালি শুক্রাণু। বীর্য থেকে শুক্রাণু পৃথক করব। ঠিক আছে, শুক্রাণুটাকে পৃথক করব। আচ্ছা, শুক্রাণুটাকে পৃথক করে নিলাম। এরপরে আমার কাজটা কি বলতো? এরপরে আমি দেখো এখন আমার কি করতে হবে? শুক্রাণু তো নিলাম, আলাদা করলাম একটা ঘূর্ণন মেশিন দিয়ে, আমি বাকি অংশগুলো আলাদা করে শুক্রাণুটাকে আলাদা করলাম বীর্য থেকে। বুঝছো? বীর্য আর শুক্রাণু, বুঝছো? শুক্রাণু হচ্ছে বীর্যর একটা উপাদান। সো আমি বাকি উপাদানগুলো সরাই দিয়ে খালি শুক্রাণুটাকে রাখলাম। আচ্ছা, রাখার পরে এবার আমাকে কি করতে হবে? হ্যাঁ, ওকে, আমি এই দুইটাকে এবার নিষিক্ত করতে হবে, শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে হবে। ওকে, তাহলে আমার এবারের ধাপ হচ্ছে ডিম্বাণু নিষিক্তকরণ। ঠিক আছে, ডিম্বাণু নিষিক্তকরণ, ডিম্বাণু নিষিক্তকরণ। খেয়াল করো সবাই, ডিম্বাণু নিষিক্তকরণ। সো ডিম্বাণু নিষিক্তকরণে কি হবে? এই জায়গাটায় এই ডিম্বাণু নিষিক্তকরণে এখন আমরা এই শুক্রাণু ও ডিম্বাণুকে বলা হয় যে 16 থেকে 20 ঘন্টা আমরা রেখে দিব। শুক্রাণু ও ডিম্বাণুকে আমরা 16 থেকে 20 ঘন্টা কাচের পাত্রে রেখে দিব, কাচের পাত্রে রাখবো। তো রাখলে কি হবে? সেখানে নিষেক হবে, শুক্রাণু ডিম্বাণু মিলে ওরা নিষেক হবে। সিম্পল, তাই না? আমি একটা কাচের পাত্র এরকম মনে করো, ঠিক আছে, এরকম একটা কাচের পাত্র, এটার ভিতরে আমি শুক্রাণু এই যে শুক্রাণু ডিম্বাণু দুইটা মিলিত হবে। আচ্ছা, যদি না মিলিত হয়, যদি এইভাবে নর্মালি নিষেক না হয়, তাহলে আমরা কি কাজ করব? হ্যাঁ, অন্তঃসাইটোপ্লাজমিক শুক্রাণু ইনজেকশন করব, মানে জোর করে শুক্রাণুটাকে ঢুকাই দিব। সহজ কথা। যদি নিষেক না ঘটে তাহলে আমরা কি করব বলতো? যদি এভাবে লিখে দিবা, নর্মালি কি হবে, এভাবে 16 থেকে 20 ঘন্টা একটা কাচের পাত্রে রেখে দিলে শুক্রাণু ডিম্বাণু নিষেক হবে। যদি নিষেক, এখানে একটা কথা আছে, যদি নিষেক
না ঘটে তাহলে আমরা কি করব, তখন আমাদের কাজটা কি হবে? হ্যাঁ, তখন আমরা এটা বলছে অন্তোসাইটোপ্লাজমিক ইনজেকশন, মানে অন্তোসাইটোপ্লাজমীয় ইনজেকশন দিয়ে দেবো। হ্যাঁ, মানে ইনজেকশন দিয়ে আমি ডিম্বাণুর ভিতরে ঢুকাই দেবো, ঠিক আছে, যদি না ঘটে। এটা হচ্ছে আমার পরের ব্যাপার। যদি না ঘটে তাহলে আমরা এই কাজটা করব। হ্যাঁ, ওকে, তো এটা আমরা করলাম। এখন নিষেক যেভাবেই হোক নিষেক হবে, জাইগোট হবে, জাইগোটটা এবার কি হবে, আস্তে আস্তে ভ্রূণ হবে, তাই না? আচ্ছা, আস্তে আস্তে ভ্রূণ হবে। এখন এইখানে কাচের পাত্রে একটা ভ্রূণ তৈরি হইলো। হ্যাঁ, কাচের পাত্রে একটা ভ্রূণ তৈরি হইলো। এবার লাস্ট ধাপে আমরা কি করব, এই ভ্রূণটাকে কাচের পাত্রে রাখবা? তুমি কি এই ভ্রূণটাকে কাচের পাত্রে রাখবা? না ভাইয়া, আমি এই ভ্রূণটাকে কোথায় রাখতে চাই? আমি এই ভ্রূণটাকে রাখতে চাই হচ্ছে ভাইয়া মায়ের ওই জরায়ুতে, যেখানে বাচ্চা বড় হয়, তাই না? নর্মালি বাচ্চা কোথায় থাকে? মায়ের জরায়ুতে বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়। সো আমি রাখতে চাচ্ছি ভাইয়া ওই মায়ের জরায়ুতে। সো আমি তো এই কাচের পাত্রে কি একটা বাচ্চা বড় হবে সম্ভব? কাচের পাত্রে কি বাচ্চা বড় হয় না? এখানে আমি জাইগোট তৈরি করছি, এবার এটাকে আমার কি করতে হবে, স্থানান্তর করতে হবে। তাহলে কত দিনের মধ্যে করতে হবে এটা ভাইয়া? 1 থেকে 6 দিনের মধ্যে 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 এই জাইগোটকে, এই জাইগোট নারীর জরায়ুতে, নারীর যে জরায়ু অঙ্গ আছে, ঠিক আছে, যেখানে নর্মালি বাচ্চা বড় হয়, মানে বাচ্চা থাকে, আমরা তো দেখি বাচ্চা থাকে পেটে, আসলে পেট না, ওটা জরায়ুতে থাকে। জরায়ুটা বড় হইতে হইতে এটা পেটটা এমনি ফুলে যায়, বুঝছো? জরায়ুতে, নারীর জরায়ুতে স্থানান্তর। ওকে, নারীর জরায়ুতে স্থানান্তর। সো ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে জরায়ু। আচ্ছা, এটা হচ্ছে জরায়ু। এইখানে তোমার থাকে কি, এই যে মনে করো এটা জরায়ুর এই জায়গায়, এইখানে মনে করো এই ভ্রূণটা আছে। হ্যাঁ, এই ভ্রূণ, তো এইখানে ভ্রূণটাকে আমি স্থানান্তর করে দিলাম, ঠিক আছে, এইখানে। এখন একজন বলছে ভাই এটা নিজে নিজে 1 থেকে 6 দিনের মধ্যে কাচের পাত্র থেকে এখানে আমি নিয়ে নিব? না, না। কিসের মাধ্যমে নিব? একটা ক্যাথেটারের মাধ্যমে। আমি কি করব, একটা ক্যাথেটার দিয়ে আমি এই যে জাইগোটটাকে মায়ের জরায়ুতে এদিক দিয়ে এভাবে প্লেস করে দেবো, একটা ক্যাথেটার ঢুকায় দিয়ে। কি দিয়ে? এটা ক্যাথেটারের মাধ্যমে। এই যে এরকম একটা চিকন লম্বা ক্যাথেটার, এই যে নারীর যে যোনিপথ, যেদিক দিয়ে বাচ্চা বের হয়, ওই যোনিপথ দিয়ে আমি একটা ক্যাথেটার, চিকন পাইপ, ক্যাথেটার কি, একটা চিকন পাইপ, এরকম একটা পাইপ দিয়ে, ধরো এরকম একটা পাইপ দিয়ে, এরকম, ঠিক আছে, এরকম একটা পাইপ, এরকম একটা পাইপ, এরকম একটা পাইপ দিয়ে আমি কি করব, এই যে ওর জাইগোটটাই জরায়ুতে বসাই দিব। জাইগোট এবার জরায়ুতে থাকবে, এখান থেকে আস্তে আস্তে সে ভ্রূণ হবে, একটু একটু বড় হবে, আস্তে আস্তে এখানে একটা বাচ্চা তৈরি হবে, ঠিক আছে। এরপরে যখন একটা নির্দিষ্ট সময়ে তার কি হবে, বাচ্চাটা বড় হবে, 9-10 মাস পরে এটা তখন ডেলিভারি হবে, নর্মাল উপায়ে ডেলিভারি হবে। তাহলে তুমি এখানে বলতে পারো যে ভাইয়া আমরা অনেক সময় ভাবি কৃত্রিম প্রজনন, তার মানে মনে হয় পুরোটা মনে হয় কৃত্রিম, পুরোটা মনে হয় একটা গ্লাস আলাদা মেশিনে মনে হয় বাচ্চা তৈরি হয়। এটা কি সম্ভব? না। কৃত্রিম প্রজননের পার্টটা হচ্ছে যে আবার জাইগোটটা তৈরি করব কৃত্রিমভাবে। মানে এখানে নর্মাল প্রক্রিয়া অনেক সময় হয় কি, শুক্রাণু ডিম্বাণু মিলন হয় না, অনেক ঝামেলা থাকে, অনেক জটিলতা থাকে। সো এজন্য শুক্রাণু ডিম্বাণুটাকে মিলিত আলাদা জায়গায় করানো হবে, একটা কাচের পাত্রে করানো হবে, ঠিক আছে। কাচের পাত্রে শুক্রাণু ডিম্বাণুটাকে মিলিত করা হবে, ওইখানে জাইগোট তৈরি হবে। ওই জাইগোটটা এবার কি করা হবে, নারীর দেহে, মানে মা যে জন্ম দিবে, এই মায়ের জরায়ুতে এটাকে বসানো হয়। বসালে এটা এখান থেকে আস্তে আস্তে একটা বাচ্চা তৈরি হয়, সেই বাচ্চা সুন্দরভাবে জন্ম নেয়। ওকে, এই আইভিএফটা মানে প্রচুর আসে, ঠিক আছে, প্রচুর 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 আসে। এটা মাস্ট, আমি বলবো এটা মাস্ট পড়ে যাবা,
ঠিক আছে, এটা মাস্ট পড়েই যাবা। ওকে, এবার আসো এবার দেখো পুরুষ ও নারী প্রজননে কিছু সমস্যা থাকে। হ্যাঁ, পুরুষ ও নারী প্রজননে কিছু সমস্যা দেখা যায়। হ্যাঁ, যে আমরা দেখি অনেক সময় পুরুষ ও নারীর কি কি কারণে সমস্যা, এগুলা মাঝে মাঝে কিছু প্রশ্ন আসে, জাস্ট হেডলাইনগুলো জানলে একটু বানায় লেখা যায়। যেমন পুরুষের বেলায় যদি আমি আসি, যেমন এমন হইতে পারে যে শুক্রাণুর নাই, শুক্রাণুর অনুপস্থিতি, তাহলে কি হবে? তার প্রজনন হবে, তার বাচ্চা হবে? একটা পুরুষের শুক্রাণুই নাই, তাহলে হবে না তো, হবে না, হবে না, অনুপস্থিতি। ওকে, একটা শুক্রাণুর অনুপস্থিতি, অথবা শুক্রাণুর স্বল্পতা, শুক্রাণুর কি স্বল্পতার কথা বলা হচ্ছে। শুক্রাণুর স্বল্পতা। এরপরে মনে করো তার যৌন অক্ষমতা, সে পারে না, তার যৌন মিলনের সমস্যা। ঠিক আছে, তার যৌন মিলনে সমস্যা হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়, সেজন্য সে পারতেছে না। তার যৌনবাহিত কোনো রোগ, কোনো পুরুষের যৌনবাহিত রোগ থাকলে সেখান থেকেও সে বাচ্চা প্রদান থেকে সমস্যা ফেস করে। হ্যাঁ, যৌনবাহিত রোগ থেকেও বিভিন্ন ধরনের সমস্যা হয়। এরপরে তার শুক্রাণুর প্রতি একটা ইমিউন, তার দেহের ভিতরে শুক্রাণুর প্রতি, শুক্রাণু তৈরি যেন না হইতে পারে সেজন্য তার দেহে শুক্রাণুর প্রতি ইমিউন ক্রিয়া দেখা দেয়। হ্যাঁ, একটা বিক্রিয়া দেখা দিবে, দেখা যাবে যে এইখান থেকে তার বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, এখান থেকে তার বিভিন্ন ধরনের কি সমস্যা হচ্ছে, শুক্রাণুর প্রতি ইমিউন ক্রিয়া। এই কথাটা বলছে। আচ্ছা, এইগুলো গেল পুরুষ প্রজননের সমস্যার কথা, পুরুষ প্রজননে। আচ্ছা, এখন যদি বলি নারী প্রজননে কি সমস্যা, দেখো তো। হ্যাঁ, নারী প্রজননে কি সমস্যা দেখো, নারী প্রজননের, তো নারী প্রজননের যেমন বলা হয় যে ওদের ডিম্বাশয়ে ক্ষত, এরকম দেখো, ডিম্বাশয়ে ক্ষত। আচ্ছা, দেখা যায় যে অনেক সময় ডিম্বনালীও ক্ষত, ডিম্বনালী ক্ষত, ডিম্বনালী ক্ষত। এরপরে দেখা যায় তাদের জরায়ু ক্ষত, যেখানে বাচ্চা থাকে সেই জায়গায় কোনো ক্ষত আছে, জরায়ু ক্ষত। তাদের জরায়ুর নিচের অংশটাকে বলা হয় সার্ভিক্স, মানে এটা মনে করো জরায়ুর নিচের অংশটাকে কি বলে, সার্ভিক্স। তো এদের সার্ভিক্সেও ক্ষত হইতে পারে, মানে তার জননাঙ্গের বিভিন্ন অংশে ক্ষত থাকলে সেখানে বাচ্চা প্রজননের সমস্যা হইতে পারে। আরেকটা হচ্ছে তার শুক্রাণুর প্রতি অ্যান্টিবডি, মানে ধরো তার দেহে যখনই শুক্রাণু ঢুকবে সে অ্যান্টিবডি দিয়ে এটা মেরে ফেলবে, তাহলে কি তার বাচ্চা হবে? হবে না, কারণ শুক্রাণু যদি একটা নারীর দেহে ঢুকলেই সেখান দিয়ে অ্যান্টিবডি দিয়ে ওরা মেরে ফেলে, তাহলে তো সেখানে আর নিষেক হবে না, হবে নিষেক হবে না। তাহলে এটাকে কি বলছে, শুক্রাণুর প্রতি অ্যান্টিবডি, শুক্রাণুর প্রতি অ্যান্টিবডি। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে পুরুষ ও নারী প্রজননের সমস্যা হচ্ছে এইগুলা। তো এইগুলো তুমি একটু হেডলাইন দিয়ে, এগুলো মাঝে মাঝে আসে, একটু দেয়, কেন দেয় আমি জানি না, দেয় আর কি, মন চাই, কিছু কিছু বোর্ডে মাঝে মাঝে দিছে, তো একটু জানলেই হবে। যেমন দেখো নারীদের সমস্যাটা কি, ওই যে বিভিন্ন জায়গায় ক্ষত, তার ডিম্বাশয় ক্ষত, ডিম্বনালী ক্ষত, জরায়ু ক্ষত, সার্ভিক্স ক্ষত, মানে তার যে টোটাল অঙ্গগুলো আছে এগুলোতে ক্ষত থাকলেই সমস্যা। আর পুরুষদের কি, শুক্রাণু নাই অথবা শুক্রাণু কম কম আছে, যৌন অক্ষমতা, সে পারে না, তার লিঙ্গ মানে ওভাবে কাজ করতে পারে না, যৌনবাহিত রোগ, পুরুষদের অনেক রোগ থাকে, এই রোগগুলো যদি হয় তাহলে দেখা যায় গনোরিয়া, সিফিলিস, এই রোগের কারণে দেখা যায় যে প্রজননের সমস্যা হয়, এইটা। আচ্ছা, এখন একটা প্রশ্ন মাঝে মাঝে আসে যে একটা গর্ভকালীন মা তার কি কি কাজ মানে করতে হবে, হ্যাঁ, মানে কি কি কাজ পালনীয়, একটা গর্ভবতী মা কি কি কাজ করবে, এই প্রশ্নটা অনেকবার আসছে, তবে এটা সামনেও নাও আসতে পারে। হ্যাঁ, কি কি পালনীয়, কি কি করবে সে, এটা একটু জাস্ট জেনে নাও, এত কিছু দরকার নাই, তাও একটু আমি বলে দিই মুখে। হ্যাঁ, একটু এগুলো মাঝে মাঝে আসে, ওয়ান শটে তুমি এগুলো একটু পাবা। প্রথম কথা, বিশ্রাম করতে হবে। ঠিক আছে, বিশ্রাম করতে হবে, প্রচুর বিশ্রাম দরকার, প্রচুর বিশ্রাম লাগবে। হ্যাঁ, গর্ভবতী একজন মায়ের প্রচুর বিশ্রাম লাগবে।
2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রচুর বিশ্রাম লাগবে। সেকেন্ডলি আমরা বলি প্রচুর মানে ঝুঁকিবিহীন ঝুঁকি মুক্ত যাত্রা। মানে তুমি এমন ওই ঝাঁকুনিওয়ালা, হ্যাঁ, এইসব জার্নি এর বাসের জার্নি, ওই ট্রেনের জার্নি এরকম ঝকঝক ঝকঝক করতেছে, এইসব জায়গা থেকে তাকে দূরে রাখতে হবে, এইসব যাত্রা করা যাবে না। ওকে, তারপরে হচ্ছে তার শাকসবজি, প্রচুর শাকসবজি খাইতে হবে, হ্যাঁ, সবুজ শাকসবজি, মাছ, এগুলো খাইতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ঢিলা কাপড় পরবে, ঢিলা কাপড় পরবে, এত টাইট ফিট জিনিস পরবে না, তাহলে বাচ্চার মানে সমস্যা হতে পারে, তার ভেন্টিলেশন, বাতাস ঢুকবে না, সমস্যা হয়। প্রচুর পানি পান, হ্যাঁ, প্রচুর পানি পান করবে সে। তার কারণ কি? সে পানি পান না করলে বাচ্চার সমস্যা হয়, তো প্রচুর পানি পান করতে হবে। আচ্ছা, এরপরে অন্তত 4বার তার পুরো গর্ভকালীনে অবশ্যই মাস্ট অ্যাটলিস্ট 4বার ডাক্তারের কাছে ভিজিট করতে হবে। ডাক্তারি ভিজিট কয়বার? 4বার ডাক্তারি ভিজিট, ঠিক আছে? কয়বার? 4বার তার ডাক্তারি ভিজিট করতেই হবে। এই জিনিসগুলা করা। আর ধূমপান এগুলোর কাছাকাছি কখনোই থাকা যাবে না, ঠিক আছে? এগুলো করা যাবে না। আর 4বার ডাক্তারি মাস্ট, 4বার তোমার যাইতে হবে। একটা হচ্ছে 0 থেকে 16 সপ্তাহের মধ্যে একবার, 24 থেকে 28 সপ্তাহের মধ্যে একবার, 32 সপ্তাহে একবার, 36 সপ্তাহে একবার, ঠিক আছে? তো এটাই তো লাগবে না, তুমি জাস্ট জানো 4বার ডাক্তারের কাছে মাস্ট যাইতে হবে। তার টোটাল গর্ভাবস্থার সময় 4বার যাবে মাস্ট। এর বেশি যাইলে যেতে পারে, সমস্যা নেই, বাট 4বার মাস্ট। সো এইগুলো হচ্ছে একটা গর্ভবতী মায়ের পালনীয়, যে কি কি সে করবে গর্ভবতী সময়। এইটাও তোমাদের অনেক সময় আসে, তখন এগুলো আর কি হেডলাইন দিয়ে তুমি ওগুলা ইচ্ছা মতো লিখতে পারো যে এটা করা উচিত, এটা করা বা ভালো, এইগুলো করা লাগবে, হ্যাঁ, পানি খেতে হবে প্রচুর, এইগুলো। সো আমার মনে হয় এই পয়েন্টগুলো তুমি জানলে তোমার জন্য পড়াটা একদম ইজি। সো আমরা এগুলো নিয়ে একটু ফোকাস থাকবো, এবং আমার কাছে মনে হয় যে দ্যাটস দ্য এন্ড। ভাই 1 ঘন্টা পুরো মানবদেহের, এর বাইরে আর কিছুই আসবে না। আমি এনাফ জিনিস পড়াই দিছি, এনাফ। এর বাইরে এখানে আমি আর দেখি না আসলে হাবিজাবি আর কি বা আসবে। এখন যদি আরো হাবিজাবি আসে, এখানে আর কিছু করার নাই। বাট বিশ্বাস করো, বিগত কত বছরে যত তোমার এরকম প্রশ্ন আসছে, মানে 2019 সাল পর্যন্ত এই চ্যাপ্টারে যা যা প্রশ্ন আসছে, যেভাবে বারবার রিপিটেডলি প্রশ্ন আসছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলাই বলেছি। এর বাইরে তোমরা টুকটাক কিছু চাইলে পড়তে পারতো, মানে ওভারঅল পুরো চ্যাপ্টার পড়লে পড়তে পারো, বাট আমি যেগুলো দেখাই দিছি এগুলা যদি পড়ে যাও, তুমি ইনশাল্লাহ সৃজনশীল কমন পাবা। আমি দেখো আজকের আমাদের টপিকগুলো কি কি, দেখো এইখানে আমরা কিন্তু অনেকগুলো জিনিস পড়ে ফেলছি। পড়তে দেখো আমাদের 1.5 ঘন্টাও সময় লাগেনি। আমি মনে হয় 9টা 10 না 12তে আমি পড়ার 15তে মেবি শুরু করেছি, এবং দেখো ক্লাসটা শেষ। এবং দেখো কি কি পড়ানো লাগছে, দেখছো? আমি কিন্তু বলছি তুমি খুলে দেখো, তুমি এবার টেস্ট পেপার খুলে দেখো, দেখবা হৃদয় ভাইয়ের এগুলা থেকে তুমি পারবা। তুমি খুলে দেখো টেস্ট পেপার, দেখবা যে আল্লাহ, এগুলো তো পারি, এই জিনিস তো আমি পারি। তোমরা এবার খুলে দেখো আমার কথাটা খালি মিলাই নিও, যে দেখবা বিভিন্ন বোর্ডে তুমি দেখবা গ ঘ এগুলো তো আমি পারি। আর এমনি পুরো চ্যাপ্টারটা তো একটু এর জন্য তুমি এমনিই পড়া লাগে আসলে টুকটাক, তাও আমার ক্লাসে এখানে আমি অনেক কিছু পড়াই দিছি। দেখো এই যে এই জায়গাটাতে আমরা পুরুষ প্রজননতন্ত্রে হরমোনের ভূমিকা কি কি হয় এখানে সেগুলো পড়াই দিছি, নারী প্রজননতন্ত্রে কোন হরমোনটা কিভাবে কাজ করে সেগুলো পড়াই দিছি, এগুলো আমাদের অনেক আসে। শুক্রাণু তৈরির প্রক্রিয়া একদম সুন্দর করে ভেঙে ভেঙে পড়াই দিছি, শুক্রাণু কিভাবে কোন ধাপে হয়, শুক্রাণুর গঠন অনেক আসে, এটাও তোমাদেরকে দেখায় দিলাম। তারপরে হচ্ছে তোমাদেরকে ডিম্বাণু তৈরির প্রক্রিয়া, এগুলো একদম স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝাই দিছি, কখন কি ঘটে। নিষেকের প্রক্রিয়া তোমাদেরকে বোঝানো হয়ে গেছে, কিভাবে শুক্রাণু ডিম্বাণু পরিস্ফুটন, এখান থেকে ধাপে ধাপে কি ঘটে। আচ্ছা, তারপরে ভ্রূণস্তরের পরিণতি ছন্দ দিয়ে একদম পড়াই দিছি, যে ভাই ছন্দে এই জিনিসগুলো হবে। এরপরে দেখো এগুলা কিন্তু আসবে, প্রচুর মাস্ট থাকো, এগুলা আসে, আমি অনেকবার দেখছি আসতে। তারপরে হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আসবেই, সেটা হচ্ছে এই যে আইভিএফ পদ্ধতির ধাপ, ইনভিট্রো ফার্টিলাইজেশন, এটার ধাপ কি কি ঘটে এখানে আমি তোমাদেরকে দেখাইছি, একদম স্টেপ বাই স্টেপ পড়াইছি। তুমি এইভাবেও লিখবা, এই হেডলাইনগুলো মাস্ট লিখবা। এই যে দেখো 1 2 মানে ডিম্বাণু সরবরাহ, তারপর অগ্রগতি পরীক্ষা করব, তারপরে আমি ডিম্বাণুটাকে গ্রহণ করব, এরপরে শুক্রাণুটাকে গ্রহণ করব, কিভাবে করব, এরপরে ডিম্বাণু এদেরকে নিষেক করাবো, নিষেক করানোর পরে এরপরে কি করব, ওইখানে ওই নিষিক্ত জাইগোটটাকে আমরা
কি করব, নারীর জরায়ুতে বসাই দিব, এই যে একটা ক্যাথেটারের মাধ্যমে নারীর জরায়ুতে বসাই দিব, শেষ, আমার এটা হয়ে গেল। নারী ও পুরুষের প্রজননে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, এগুলো একটু আলাদা আলাদা করে লিখে দিলাম, এগুলো একটু জাস্ট এই হেডলাইন দিয়ে এগুলো লিখলেই হবে যে এগুলো এগুলো হচ্ছে কারণ। হেডলাইন দিয়ে তারপরে তুমি ইচ্ছা মতো লিখলা, বানায় বানায় যা ইচ্ছা লিখলা, বাট হেডলাইনগুলো ঠিক রাখবা। ওকে, হেডলাইনগুলো ঠিক রাখবা। এবারে গর্ভবতী মায়ের পালনীয়, এটা মাঝে মাঝে আসে যে একটা গর্ভবতী মা তার কি কি করণীয়, কি কি তাকে পরামর্শ দিবে, ডাক্তার সাহেব তাকে কি কি পরামর্শ দিবে, তখন তুমি একটু বললা ডাক্তার সাহেব এগুলা বিশ্রাম নিতে বলছে, খাইতে বলছে, মানে ঝুঁকিপূর্ণ এইসব যাত্রা ভ্রমণ না করতে বলছে, ফলমূল খাইতে বলছে, ঢিলাঢালা কাপড় পরতে বলছে, ধূমপান না করতে বলছে, তাই না, পানি খাইতে বলছে, 4বার ডাক্তারের কাছে ভিজিট যাইতেই হবে। সো এই জিনিসগুলা এখন তুমি বলবা যে স্টার স্টার দিয়ে দিতে, স্টার দিয়ে দিলে ভাই এখন এইটুকু টপিকের মধ্যে আর কত স্টার দিব, তাও আমি বলে দিই এটা 2 স্টার, এটা 2 স্টার, ঠিক আছে, এটা 2 স্টার, এটা 2 স্টার। তারপরে ইনভিট্রো ফার্টিলাইজেশন, ঠিক আছে, ইনভিট্রো ফার্টিলাইজেশন এটা 5 স্টার সিকিউ এর জন্য। এগুলো সবই সিকিউতে লাগবে, হ্যাঁ সবই, যে কোনো সময় আসতে পারে, তুমি দেখো ভাইয়ের কথা মিলাই নিও, ইনশাল্লাহ ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে। ভ্রূণস্তরের পরিণতি এটা দিয়ে রাখো, এটা 3 স্টার, এটা এমসিকিউতেও কাজে লাগবে, এমসিকিউতেও কাজে লাগবে, আমি বারবার বলে দিলাম যে কোথায় কোথায়। নিষেকের প্রক্রিয়া এগুলা তোমাদের হচ্ছে টোটাল, এটাও 3 স্টার, 3 স্টার দিয়ে রাখো নিষেকের প্রক্রিয়া। এইগুলা 5 স্টার, এই শুক্রাণুর গঠন এটা 5 স্টার দাও, শুক্রাণুর গঠন 5 স্টার, ডিম্বাণুর গঠন, ডিম্বাণুর তৈরির প্রক্রিয়া 5 স্টার, এরপরে শুক্রাণু তৈরির প্রক্রিয়া এটাও 5 স্টার, এটাও 5 স্টার। আর হচ্ছে নারীর প্রজনন হরমোন মানে পুরুষ প্রজনন, এগুলো হচ্ছে 2 স্টার, মানে 2, 3, 5 সবই ইম্পর্টেন্ট, মানে বুঝছো, বাট আমি একটু করে দিতে বললা, একজন করে দিতে বললো যে হয়ে যাবে। সো এই থেকে ইনশাল্লাহ যদি এই চ্যাপ্টার থেকে সিকিউ আসে, এখন দেখো 8টা সৃজনশীল আসবে আউট অফ 12 চ্যাপ্টার্স, তোমাদের 12টা চ্যাপ্টার, এখন এর মধ্যে 8টা সৃজনশীল আসবে। এখন 8টা বিবি কোন চ্যাপ্টারগুলো থেকে দেয় আমি বলতে পারি না, বাট এবার যেহেতু প্রশ্ন আসলে একটু প্যারা দেওয়ার চান্স আছে, তো আমি মনে করি যে ফুল সিলেবাস থেকে তোমাদেরকে ধরা দিতে, এবং বলি তোমাদের বায়োলজি সেকেন্ড পেপারে কিছু বড় চ্যাপ্টার আছে, এর মধ্যেই মানব জীবনের ধারাবাহিকতা একটা, এটা কিন্তু বড় আছে, এমসিকিউর জন্য পড়তে গেলেও বড়, এগুলো এমসিকিউর জন্য আসলে অনেক ডিটেলস পড়তে হবে, আমার ডিটেলস ক্লাস আছে ইউটিউবে, করে নিও। আর সিকিউতে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি 100% আসলে বললে তো খুবই মানে হিপোক্রিসি হয়ে যাবে, ব্যাপারটা হচ্ছে মানে অনেক ভণ্ডামি হয়ে যাবে, বাট আমি 100% বলবো না, আমি বলবো 95 থেকে 98%, 2% একটু এদিক সেদিক কেন, কারণ আসলে বলা যায় না, যদি একটা খুবই অদ্ভুত মার্কা প্রশ্ন দেয় তাইলে আমি কি, আমার হাতে নাই, বাট আমি তোমাকে প্রবাবিলিটি দিচ্ছি 95 থেকে 98% এই ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ। আমাদের ওয়ান শট ক্লাসগুলো এমনই হবে যে ভাই এর বাইরে কোনো বছর প্রশ্ন আসে না, সো তুমি উদ্দীপকে দেখলেই তুমি বুঝবা আচ্ছা ওই টপিকটাই জানতে চাইছে, তারপরে তুমি লিখতে পারবা, সুন্দর করে আমি বুঝাই দিছি, এভাবে এভাবে দিয়ে তুমি লিখে আসতে পারবা। ওকে, দ্যাটস দ্য থিং। সো তোমরা ভাইয়ের জন্য দোয়া করো, আর তোমাদের ফ্রেন্ডরা তোমরা যারা ওয়ান শট কোর্সে ভর্তি হতে চাও ভর্তি হয়ে যেতে পারো, আমাদের মাত্র 499 টাকা এই আগামী 1.5-2 মাসে, মানে তোমাদের যে এই এপ্রিল আর মে এর মধ্যে, জুনের 7 তারিখ তো হয়তো পরীক্ষা ডেট মানে মোটামুটি কনফার্ম করে মানে হয়ে যাওয়ার চান্স আছে, সো এখন দেখা যাক ওটা পিছায় কিনা আবার। তো যাই হোক, আমরা টার্গেট নিয়েছি মে মাসের 20 তারিখের মধ্যে আমরা তোমাদেরকে শেষ করব বায়োলজি ওয়ান শট। এখানে আমাদের ক্লাস চলবে পেইড, এবং সবগুলো এই যে আজকে যেমন দেখলে একটা চ্যাপ্টার 1.5 ঘন্টাও লাগলো না, হ্যাঁ 1.5 ঘন্টা অ্যাকচুয়ালি ভাইয়া পড়াইছি। তো লাইভে তো একটু সময় লাগে, একটু তোমাদের কমেন্ট দেখি তোমরা কি প্রশ্ন করছো, বাট আমাদের ক্লাসগুলো হবে রেকর্ডেড, একদম তোমাকে প্রিসাইজ একদম যা পড়াইছি ওভাবে ওভাবে পড়াই দিয়ে নাও ক্লাস করো, ক্লাস করো, ধুমায় ক্লাস করে শিখে ফেলো, এগুলো থেকে আসবে, এগুলাই লিখবা, এগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ হবে। কারণ বিগত কোনো বছরে এগুলোর বাইরে খুব একটা দেয় না। কারণ তোমার কি দরকার, 8টা থেকে 5টা সৃজনশীল অ্যান্সার করা দরকার, তোমার তো টার্গেট এটা 5টা সৃজনশীল একদম পারফেক্টলি অ্যান্সার করবো। সো তুমি 5টা ভালো করে অ্যান্সার করতে পারলে তো হচ্ছে। আর তুমি ওয়ান শটগুলো করে গেলে হয় কি, যে ওয়ান শটের একটা সুবিধাটা আমি তোমাদের বলি, সেটা হচ্ছে যে তুমি মনে করো এই চ্যাপ্টার তুমি পুরো চ্যাপ্টার পড়বা না, কিছু সব বায়োলজির কিছু চ্যাপ্টার থাকে আমরা যে পুরো চ্যাপ্টার আমরা পড়তে চাই না, চাই
দেখা যায় যে আমাদের সাথে সময় নেই। এখন মনে করো বায়োলজি 2টা মিলে চ্যাপ্টার আছে 24টা। এখন তুমি 24টার, আমি জানি অনেক স্টুডেন্ট আছে যে বড় জোর 10টা 12টা চ্যাপ্টার পড়ছে, 24টার মধ্যে সে ভালো মতো 10-12টা চ্যাপ্টার পড়ছে, বাকিগুলো হয়তো অনেকে ভালোভাবে পড়েও নাই, মানে এত বইটা খুঁজে এত কিছু দেখে নেই। সো এখন কি করবে, সে কি করবে, সে এই ওয়ান শটে, তুমি যদি এই ওয়ান শটে একটু পড়ে ফেলো, দেখা যাবে যে এখান থেকে একটা সৃজনশীল আসছে, তুমি এই একটা ক্লাস করে পেরে ফেলছো, তাহলে এটা তোমার জন্য সুবিধা না? এটাই হচ্ছে চার্ম, যে তুমি পুরো চ্যাপ্টার। আর কিছু তো আছে, কিছু চ্যাপ্টার তো তুমি পুরোপুরি পড়ছো না, এত বছর ধরে 1-1.5 বছরে পড়ছো না, অনেক চ্যাপ্টার আছে তুমি পুরোপুরি পড়ছো, ওটাতে তুমি ইনশাল্লাহ ভালো করবাই, টেনশন নেই। সো আমি বলতে চাচ্ছি যে ধরো তুমি এই বায়োলজি দ্বিতীয় পত্রে মনে করলাম 12টা চ্যাপ্টারের মধ্যে, আচ্ছা কমই ধরি, তুমি 4টা চ্যাপ্টার ভালো মতনে পড়ছো, ধরলাম 4টা পড়ো নাই, 4টা চ্যাপ্টার যদি ভাই ভালো মতন না পড়ো, তুমি আসলে মানুষ না। 4টা ধরলাম 12টার মধ্যে, কিন্তু তোমাদের 4টা তুমি ভালো মতন পড়ছো, এই 4টা থেকে সৃজনশীল আসলে তুমি শিওর অ্যান্সার করবা। এবং আমি ধরে নেই তোমরা 4টা ইম্পর্টেন্ট চ্যাপ্টারই পড়ছো, যেমন পরিপাক, রক্ত, ওইদিকে আসে জেনেটিক্স, এগুলো ইম্পর্টেন্ট, তুমি এগুলোর মধ্যে পড়ছো। এখন ধর তুমি 4টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়ছো, ভালোভাবে পারো, ওইখানে তোমার ওয়ান শট ওকে দেখে নিলা একটু, বাট ওইটাতে তোমার কোনো সাজেশন লাগবে না। কিন্তু বাকি যে 8টা, এখন ওই 8টা থেকে তো তোমার নিরাপদ থাকতে হবে, কারণ মেইন পরীক্ষায় দেখা গেল 2-1টা এমন চ্যাপ্টার থেকে দিছে, এখন তুমি ওগুলো ভালোভাবে পড়ো নাই। কিন্তু তুমি যদি ওগুলো ওয়ান শট করো, এই যে যেমন মনে করো মানব জীবনের ধারাবাহিকতা, তুমি কিচ্ছু পড়ো নাই আগে, কিন্তু এইটা থেকে খুবই সহজ একটা সিকিউ দিছে তোমার বোর্ডে, ধরো সহজ একটা সৃজনশীল দিছে, কিন্তু তুমি এই চ্যাপ্টার কখনো পড়োই নাই, কারণ এই চ্যাপ্টার অনেক বড়, পড়তে অনেক কঠিন লাগে, পড়োই নাই। কিন্তু তুমি একটা ওয়ান শট ক্লাস করে তুমি দেখলা যে ভাইয়া এমনি এমনি পড়াইছে, এই জিনিসগুলো এমনি এমনি বলছে, শেষ, আমি এগুলা পড়ে যাই, এবং দেখলা পরীক্ষায় এগুলাই আসছে, এইটুকু পড়ে এইটুকু লিখে দিয়ে আসলা, একটা সৃজনশীল ডান। এইটা হচ্ছে ওয়ান শটের সুবিধা। সো ইনশাল্লাহ তোমাদের সাথে আমি গ্যাপে কিছু ফ্রি ক্লাস নেবো, আমাদের পেইডের ক্লাস শুরু হয়ে যাবে 3 এপ্রিল। ওয়ান শট এমনি হৃদয় ভাইয়ের চ্যানেলে তুমি ওয়ান শটের অনেক ক্লাস পাবা, এই ক্লাসটাও ইউটিউবে হৃদয় ভাইয়ের ডক্টর হৃদয় এই চ্যানেলে চলে যাবে। তো এখানে আরও অন্য চ্যাপ্টার ওয়ান শট আছে, বাট পেইডের ওয়ান শটগুলো আমরা একটু সুন্দর করে নিব, একটু ডিটেইল, একটু সৃজনশীল প্রশ্ন দিয়ে, মানে পেইড ইজ পেইড, তাই না? ফ্রি এরগুলোও ভালো, আমি বলতেছি না ওগুলো কোনোটাই খারাপ না, বাট পেইডে আমরা একটু বেটার দিব, তাই না? কারণ এখানে তুমি টাকা দিয়ে পড়তেছো, সো একটু বেটার থাকে। আচ্ছা, সো তোমরা ওইটা করতে পারো। আর এমনি গ্যাপে আমি টুকটাক তোমাদের ওয়ান শট হঠাৎ করে লাইভে আসবো, একটু ফ্রি পেলেই লাইভে আসবো, কিছু কিছু ওয়ান শট যেগুলো ফুল সিলেবাসে আছে, যেগুলো আসলে কোনো টিচারের ইউটিউবে আসলে খুব একটা ভালো নাই, সেগুলো এখানে করাই দেবো। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে 3 এপ্রিল ওয়ান শট কোর্সে।